হাই এভরিওয়ান, আশা করি সবাই ভালো আছেন। চলমান রিয়্যাক্ট টিউটোরিয়াল সিরিজে এটা আমার একাদশ ভিডিও। এর আগের ভিডিওগুলোতে আমি রিয়্যাক্টের বেশ কিছু ফান্ডামেন্টাল টপিক নিয়ে আলোচনা করেছি। আজকের ভিডিওতে আমরা আরেকটি ইম্পর্ট্যান্ট কনসেপ্ট সম্পর্কে জানবো, সেটা হচ্ছে রিয়্যাক্টের স্টেট ম্যানেজমেন্ট নিয়ে। আমরা যারা রিয়্যাক্ট নিয়ে কাজ করি তাদের জন্য স্টেট ম্যানেজমেন্ট অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা ব্যাপার। তো সেজন্য আজকে আমরা রিয়্যাক্টের ডক সেকশন থেকে, এই মেন কনসেপ্ট সেকশন থেকে 10 নাম্বার যে সেকশনটা লিফটিং স্টেট আপ, এই কনসেপ্টটা সম্পর্কে জানবো। এই কনসেপ্টটা রিয়্যাক্টের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ রিয়্যাক্টের স্টেট ম্যানেজমেন্ট করার জন্য কম্পোনেন্ট লেভেল থেকে কিভাবে আসলে ডিজাইন করা যায়, কিভাবে চিন্তা করতে হয়, সেই জিনিসটাই আজকে আমরা এই ভিডিওর পরে আপনারা বুঝতে পারবেন। তো চলুন দেরি না করে শুরু করা যাক। শুরুতেই আমি আমার এক্সাম্পলের কারেন্ট সেটআপটা দেখিয়ে নিচ্ছি। তো আমরা রিয়্যাক্টের ডকুমেন্টেশনের যে লিঙ্কটা একটু আগে দেখলাম, সেখানে যে এক্সাম্পলটা দেওয়া হয়েছে সেই এক্সাম্পলটা দিয়ে আমি আপনাদেরকে আজকে বোঝাবো, যেন আমার এই টিউটোরিয়ালটা শেষ হয়ে গেলে আপনারা ডকুমেন্টেশন সেকশন থেকে দেখলে পুরো জিনিসটা বুঝতে পারেন। তো সেখানে একটা সিম্পল অ্যাপ্লিকেশনের এক্সাম্পল দেওয়া হয়েছে, সেটা হচ্ছে একটা সিম্পল টেম্পারেচার ক্যালকুলেটর, যেখানে আমাদেরকে ইনপুট নিতে হবে ইউজারের কাছ থেকে সেলসিয়াসে এবং ফারেনহাইটে। দুইটাভাবে আমরা ইনপুট নেব এবং আলটিমেটলি আমাদেরকে আউটপুটে দেখাতে হবে, নিচে দেখাতে হবে যে ইউজার যখন ইনপুট দিচ্ছে, সাথে সাথে ইনপুট দেওয়ার সাথে সাথে আমাদেরকে দেখাতে হবে যে ইউজারের ওই ইনপুটে পানি আসলে বয়েল হবে কিনা। সো আমরা জানি 100 ডিগ্রি সেলসিয়াসে যদি টেম্পারেচার ইউজার দেয় তাহলে পানি বয়েল হবে, আদারওয়াইজ তার নিচে হলে পানি বয়েল হবে না। তো সেই জিনিসটা দেখানোর জন্য আমরা তাহলে যে পানি বয়েল হবে কি হবে না, সেই জিনিসটা ছোট্ট একটা প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট হতে পারে, একটা ফাংশনাল কম্পোনেন্ট হতে পারে, যেটা আসলে সেলসিয়াসে টেম্পারেচারকে ইনপুট হিসাবে নিবে, মানে প্রপস হিসাবে নিবে, এবং চেক করবে যে যদি ওই টেম্পারেচারটা 100 ডিগ্রি থেকে কম হয় তাহলে সেটা বয়েল হবে না, আর যদি বেশি হয় তাহলে সেটা হচ্ছে বেশি বা সমান হয় তাহলে বয়েল হবে। তো চলুন তাহলে সবার আগে আমি ওইরকম একটা প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট বানিয়ে ফেলি। তো সেটার জন্য আমি কম্পোনেন্টস ফোল্ডারে আমরা বয়েলিং ভার্ডিক্ট .js নামে একটা ফাইল তৈরি করছি। সো কম্পোনেন্টটার নাম দিচ্ছি আমি বয়েলিং ভার্ডিক্ট। আমাদের এক্সাম্পলের ডকুমেন্টেশনেও সেই নাম দেওয়া হয়েছে। তো সেটা একটা ফাংশনাল কম্পোনেন্ট হবে। সো আমরা ফাংশনাল কম্পোনেন্ট যেভাবে লিখি সেভাবে লিখছি, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন বয়েলিং ভার্ডিক্ট। সো এটা একটা সিম্পল ফাংশনাল রিয়্যাক্ট কম্পোনেন্ট, এবং সেখান থেকে আমরা প্রপস হিসাবে কি বললাম যে আমাদেরকে সেলসিয়াসে টেম্পারেচারটা ইনপুট হিসাবে নিতে হবে। তো আমি সেলসিয়াসে নিলাম এবং আমি একটা ডিফল্ট ভ্যালু দিয়ে দিলাম, যেন ইউজার যদি ভুল করে কোনো কিছু নাও দেয় তাহলে যেন অ্যাটলিস্ট এরর না হয়। সো 0 আমার ডিফল্টে থাকবেই কিছু না থাকলেও। সো এখান থেকে আমাকে কি চেক করতে হবে যে ইফ সেই সেলসিয়াস ভ্যালুটা যদি গ্রেটার অর ইকুয়াল 100 হয় তাহলে আমরা রিটার্ন করে দিব, সিম্পল একটা পি ট্যাগই দিলাম, আমরা রিটার্ন করে দিব যে ওয়াটার উড বয়েল। হ্যাঁ, আর যদি সেটা না হয় তাহলে আমরা রিটার্ন করে দিব ওয়াটার উড নট বয়েল। শেষ। সো এটা আমাদের একটা একদম সিম্পল একটা ডাম ফাংশনাল কম্পোনেন্ট, যেটার মধ্যে কোনো স্টেট নাই। সো সেটা জাস্ট একটা প্যারাগ্রাফ প্রিন্ট করছে এবং সেলসিয়াস হিসাবে টেম্পারেচারটা নিচ্ছে, মানে টেম্পারেচারটা সেলসিয়াস হিসাবে নিচ্ছে। আচ্ছা, আর app.js এর জন্য এই যে আমরা বয়েলিং ভার্ডিক্ট যেটা নিলাম, এবার আমাদের একটা ক্যালকুলেটর নামে আমরা একটা কম্পোনেন্ট বানাবো, যেটার মধ্যে আসলে আমাদের ওই ইনপুট বক্সটা থাকবে, যেখানে ইউজার আসলে ইনপুট দিতে পারবে। তো সেটার জন্য আমি কম্পোনেন্টস ফোল্ডারের মধ্যে আমি calculator.js নামে আমি একটা ফাইল নিচ্ছি, এবং যেহেতু এখানে ইনপুট বক্স থাকবে তাই আমাদেরকে অবশ্যই এটাকে একটা ক্লাস কম্পোনেন্ট বানাতে হবে, যেহেতু আমরা এখনও স্টেটফুল কম্পোনেন্ট ফাংশনাল মানে ফাংশনের মাধ্যমে করা শিখিনি। সো আমরা আসলে ক্লাস দিয়ে বানিয়ে দেখাবো। তো আমরা জানি ক্লাস কম্পোনেন্ট লিখতে হলে তাহলে আমাদেরকে অবশ্যই রিয়্যাক্টকে আমাদেরকে ইম্পোর্ট করে নিয়ে আসতে হবে। সো আমি ইম্পোর্ট করে নিয়ে আসছি, ইম্পোর্ট রিয়্যাক্ট ফ্রম রিয়্যাক্ট, এবং এক্সপোর্ট ডিফল্ট ক্লাস, এটার নাম দিচ্ছি ক্যালকুলেটর, যেটা এক্সটেন্ড করবে রিয়্যাক্ট ডট কম্পোনেন্টকে, এবং এটার মধ্যে আমাদের অবশ্যই একটা রেন্ডার মেথড থাকতে হবে, যেটা কিছু একটা রিটার্ন করবে, একটা JSX রিটার্ন করবে। সো এখানে যেহেতু আমাদের একটা ইনপুট বক্স থাকবে, সো ইনপুট বক্সের জন্য তাহলে কি লাগবে, আমাদের একটা ডেফিনেটলি একটা স্টেট লাগবে। তো আমরা যেটা করছি এখানে স্টেট হিসাবে আমরা ধরে নিচ্ছি যে টেম্পারেচার, টেম্পারেচার আমরা ইনপুট হিসাবে নিচ্ছি, এবং এটা ডিফল্ট ভ্যালু আমি ব্ল্যাঙ্ক দিয়ে রাখছি আর কি। সো আমরা একটা স্টেট নিয়ে রাখলাম, এবং রেন্ডারের মধ্যে আমি যেটা করছি সেটা হচ্ছে একটা JSX। তো আমরা একটা বেসিক মার্কআপ বানিয়ে ফেলি ফর্মের। সো আমি একটা বেসিক মার্কআপ বানাচ্ছি, ফিল্ড সেট দিয়ে লিখছি,
এবং ফিল্ড সেটের মধ্যে আমরা লেজেন্ড হিসাবে মানে যেখানে লিখবো সেখানে আমি লিখছি যে এন্টার টেম্পারেচার ইন, ধরলাম আপাতত যে আমরা শুধু সেলসিয়াসে ইনপুট নিচ্ছি ফার্স্ট টাইম, ইন টেম্পারেচার ইন সেলসিয়াস। এবং তারপরে আমাদের যে ইনপুট বক্সটা সেটা আমি দিচ্ছি ইনপুট টাইপ টেক্সট। তো সেখানে আমার একটা ভ্যালু থাকবে। তো আমরা এর আগে ফর্ম হ্যান্ডেলিং এর আগে টিউটোরিয়াল আমি দেখিয়েছি, যারা দেখেননি তারা দেখে আসতে পারেন। তো সেভাবেই আমি লিখছি, তো সেটা ডেসক্রাইব করছি না। তো ভ্যালু হিসাবে আমরা তাহলে কি করব, স্টেট থেকে যে টেম্পারেচারটা নিয়েছি সেটা আমরা দিই। তাহলে এখান থেকে আমি ডিস্ট্রাকচার করে নিয়ে আসি স্টেট থেকে। সো আমি টেম্পারেচার ইজ ইকুয়াল টু দিস ডট স্টেট। সো এখান থেকে আমি টেম্পারেচারটা নিয়ে নিলাম এবং সেই টেম্পারেচারটা আমি এখানে ভ্যালু হিসাবে নিয়ে দিলাম। এবং যেহেতু আমি এখানে ভ্যালু দিলাম তাহলে আমাকে অন চেঞ্জ একটা হ্যান্ডেলার বসাতে হবে। তো আমি যেটা লিখছি অন চেঞ্জ ইজ ইকুয়াল টু, সো এটার জন্য আমি আবার একটা অন চেঞ্জ হ্যান্ডেলার একটা ফাংশন রাখছি যে অন, বা এখানে নাম দিচ্ছি অন টেম্পারেচার চেঞ্জ, এই নামে আমি একটা অ্যারো ফাংশন এখানে নিচ্ছি এই। এবং সে বেসিক্যালি একটা ইভেন্ট রিসিভ করবে এবং সে যেটা করবে দিস ডট সেট স্টেট এবং সে টেম্পারেচারটাকে কি করে দিবে, ইভেন্টের টার্গেট ডট ভ্যালু। সো যা ইভেন্ট হিসাবে আসবে সেটা সে, এবং এখানে আমরা জাস্ট অন চেঞ্জে আমরা ওই ফাংশনটাকে জাস্ট রেফারেন্স হিসাবে বলে দিলেই হবে আমাদের দিস ডট অন টেম্পারেচার চেঞ্জ, এই তো। সো এই আমাদের হয়ে গেল, শেষ। সো আমাদের এই কম্পোনেন্টটা হয়ে গেল। এবং এটার ঠিক নিচেই আমরা যেটা করতে পারি, আমরা হচ্ছে আমাদের যে বয়েলিং ভার্ডিক্টটা আছে সেটা আমরা দিয়ে দিতে পারি, কারণ এবং সেখানে এই টেম্পারেচারটা পাসও করে দিতে পারি। সো আমরা তাহলে বয়েলিং ভার্ডিক্ট কম্পোনেন্টটাকে নিয়ে আসি, ইম্পোর্ট বয়েলিং ভার্ডিক্ট ফ্রম ডট স্ল্যাশ বয়েলিং ভার্ডিক্ট এটা। এবং আমরা যেহেতু এখানে আমাকে ওটা দিতে হবে, সো আমি তাহলে এখানে লিখলাম বয়েলিং ভার্ডিক্ট এই কম্পোনেন্টটা। এবং সেটা হচ্ছে কি রিসিভ করে, সেটা একটা প্রপস রিসিভ করে কি নামে, সেলসিয়াস নামে। সো আমি সেলসিয়াসের টেম্পারেচারটা এখানে দিয়ে দিচ্ছি এবং সেটা কি হবে, সেটা হচ্ছে আসলে এই টেম্পারেচারটা হবে, এই যে আমাদের যে স্টেটের যে টেম্পারেচারটা। তো আমি সেটাকে যেটা করছি সেটাকে পার্স ফ্লোট করে নিচ্ছি, যেহেতু এটা স্ট্রিং হিসাবে আমি রাখছি। সো এটাকে পার্স ফ্লোট করে নিচ্ছি, নিয়ে আমি এখানে এইটা পাস করে দিচ্ছি, শেষ। সো এই আমার হয়ে গেল। কিন্তু এখন আমাকে যেহেতু এরর দিবে, কারণ হচ্ছে এখানে যেহেতু আমাদেরকে একটা JSX এলিমেন্ট রিটার্ন করতে হয়। সো আমি এখানে একটা ডিভ দিয়ে দিচ্ছি, ডিভ দিয়ে শুরু করছি, ডিভ দিয়ে এন্ড করছি, শেষ। সো তাহলে আমার সার্ভার কোনো কারণে না, ঠিক আছে। সো আমি যদি এখন যাই, আচ্ছা সার্ভার ঠিক আছে, আমরা যেটা করেছি সেটা হচ্ছে আমাদের অ্যাপ কম্পোনেন্টে তাহলে ক্যালকুলেটরটা কম্পোনেন্টটা আমি এখানে দিয়ে দিচ্ছি, ইম্পোর্ট ক্যালকুলেটর ফ্রম ডট স্ল্যাশ কম্পোনেন্টস স্ল্যাশ ক্যালকুলেটর, এটা আমি নিয়ে আসলাম। এবং রিটার্নে এই জায়গাটায় আমি সিম্পলি ক্যালকুলেটর কম্পোনেন্টটা দিয়ে দিচ্ছি। সো যেই আমি দিলাম এই যে আমাদের চলে এসছে। সো কারেন্টলি এখন কিছু দেই নাই, তাই ওয়াটার উড নট বয়েল। কিন্তু আমি যদি 100 দেই তো ওয়াটার উড বয়েল আসবে, যদি আমি 110 দেই তাহলে ওয়াটার উড বয়েল আসবে, কিন্তু আমি যদি 90 দেই তাহলে ওয়াটার উড নট বয়েল আসবে, ঠিক আছে। আচ্ছা, সো এইটুকু আশা করি আপনারা বুঝতে পেরেছেন। সো আমাদের একটা বেসিক প্যারেন্ট কম্পোনেন্ট হচ্ছে আমাদের ক্যালকুলেটর, এবং তার মধ্যে বয়েলিং ভার্ডিক্ট নামে আরেকটা কম্পোনেন্ট আছে। এইটুকু তো ঠিক আছে, কিন্তু এখন যদি আমাদের রিকোয়ারমেন্ট এইটা হয় যে আমরা তো এখন শুধুমাত্র সেলসিয়াসে ইনপুট নিচ্ছি, আমাদেরকে ফারেনহাইটেও ইনপুট নিতে হবে। সো আমার এখানে আরেকটা ইনপুট বক্স আসবে, এবং সেটারও তার মানে কি, আরেকটা ইনপুট বক্স আসা মানে সেটাকেও তাহলে আমাদেরকে স্টেট ম্যানেজমেন্ট করতে হবে। তো যখনই আমাদের এরকম দুইটা আরেকটা ইনপুট বক্স আসবে, তখনই স্বাভাবিকভাবে যেহেতু আমরা রিঅ্যাক্টে কম্পোনেন্ট অনুযায়ী চিন্তা করি, সো আমরা আসলে রিউজেবল কম্পোনেন্ট বানাই। সো আমাদের স্বাভাবিকভাবেই তখন প্রথমেই মনে হবে যে যেহেতু দুইটা ইনপুট বক্স আমাদের প্রয়োজন, আরেকটা ফারেনহাইট ইনপুট নিতে হবে, সো হোয়াই নট আমরা আমাদের এই যে ক্যালকুলেটরের মধ্যে আমরা তো আসলে একটা ক্যালকুলেটর কম্পোনেন্ট যেটা মেইন কম্পোনেন্ট, সেটার মধ্যে আমরা আসলে এই যে আরেকটা ইনপুট তাহলে আমাকে বসাতে হবে। সো হোয়াই নট আমরা এই ইনপুট জিনিসটাকেই একটা সেপারেট কম্পোনেন্ট বানিয়ে ফেলি, তাহলে আমরা জাস্ট এই ক্যালকুলেটর কম্পোনেন্টটা তাহলে একটু ছোট হয়ে আসবে। আমরা তাহলে টেম্পারেচার জিনিস মানে সেই কম্পোনেন্টটাকে, মানে যে নতুন ইনপুট কম্পোনেন্ট বানাবো সেটাকে কল করে এখানে দুইবার কল করে আমরা আসলে দুইটা কম্পোনেন্ট বক্স এনে ফেলবো। তো সেটাই যদি আমরা করি, তাহলে আমরা যেটা করি কম্পোনেন্টস এইটার মধ্যে আমরা একটা নতুন একটা কম্পোনেন্ট নিই, সেটার নাম দিই টেম্পারেচার
ইনপুট, হ্যাঁ, টেম্পারেচার ইনপুট ডট জেএস। আমরা চাচ্ছি সেই কম্পোনেন্টটার মধ্যে আসলে ইনপুট এরিয়াটা পুরোটা থাকবে, এবং তার মানে কি প্রতিটা ইনপুট এরিয়া তাহলে আবার নিজস্ব স্টেট ম্যানেজ করবে। তো যেহেতু সে স্টেট ম্যানেজ করবে তাহলে সেটাকেও তাহলে আমাদের ক্লাস কম্পোনেন্ট হতে হবে। তো আমরা তাহলে একটা কাজ করি, এইটা হুবহু কপি করে নিয়ে যাই, নিয়ে গিয়ে আমরা এখানে চলে আসলাম, এবং এই জায়গাটাতে আমার এখানে বয়লিং ভার্ডিক্ট প্রয়োজন নাই, আমার এখানে জাস্ট এটার নাম দিচ্ছি আমরা টেম্পারেচার ইনপুট, এবং এখানেও আমার ঠিকই আছে, এখানে আমার স্টেটটা লাগবে। সো অন টেম্পারেচার চেঞ্জ এইটাও ঠিক আছে, আমার টেম্পারেচার এটাও ঠিক আছে, এগুলো সব ঠিক আছে। আমরা যেটা করতে পারি, এখানে যেহেতু আমার বয়লিং ভার্ডিক্ট প্রয়োজন নাই, এবং তাহলে সেই ক্ষেত্রে আমার এই ডিভেরও প্রয়োজন নাই। সো আমি যেটা করছি, এই ফিল্ড সেট এইটুকু থাকছে। সো এইটার আচ্ছা, এন্টার টেম্পারেচার ইন সেলসিয়াস। এখন যেহেতু এই একটা ইনপুট এরিয়া দিয়ে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট দুটাই নিব, তাহলে এই জিনিসটাকে আমার ভ্যারিয়েবলভাবে চিন্তা করতে হবে। সো তাহলে আমরা একটা কাজ করি, আমরা যেটা করি সেটা হচ্ছে এইটার বাইরে আমরা একটা সিম্পল অবজেক্ট রাখি, ধরলাম কনস্ট্যান্ট, ধরলাম আমরা এটার নাম দিলাম স্কেল নেমস, মানে হচ্ছে যে কোন স্কেলে আসলে মাপবো সেটার একটা অবজেক্ট রাখছি। সো আমরা যেহেতু সেলসিয়াস এবং ফারেনহাইট দুটো জিনিস নিচ্ছি, সো আমরা এটাকে শর্টে সেলসিয়াসকে আমরা সি দিয়ে ভাবি, SIUS সেলসিয়াস, এবং এফ যেটা সেটা হচ্ছে আমার হচ্ছে ফারেনহাইট। ওকে, সো আমরা সিম্পল একটা অবজেক্ট নিলাম, এবং তাহলে এই জায়গাটাতে আমি যেটা করতে পারি, এন্টার টেম্পারেচার ইন, তাহলে এই জায়গাটাতে আমি সেলসিয়াস না নিয়ে আমি তাহলে এটাকে ওই অবজেক্টটা থেকে আমরা ইয়ে করতে পারি, স্কেল নেমস। এইটা যেহেতু এটা একটা অবজেক্ট, তো সেটার মধ্যে যদি আমি এখানে এই যে টেম্পারেচার ইনপুট, সেই টেম্পারেচার ইনপুটে তাহলে ডেফিনেটলি আমাকে প্রপস আকারে রিসিভ করতে হবে যে আমি কোন স্কেলে মাপতে চাই, তাই না? কারণ আমার একটা ইনপুট বক্স দিয়ে আসলে আমি সেলসিয়াস ইনপুটও হ্যান্ডেল করব, ফারেনহাইট ইনপুটও হ্যান্ডেল করব। সো আমি এক্সপেক্ট করছি যে বাইরে থেকে যে আমাকে ইনপুট বক্সটাকে যে প্রিন্ট করবে, যে রেন্ডার করাবে, সেই কম্পোনেন্ট আসলে আমাকে প্রপস হিসাবে পাঠাবে যে কোন স্কেল। হ্যাঁ, তো আমরা ধরে নিচ্ছি স্কেলটা সে যেটা পাঠাবে সেটা প্রপস হিসাবে আসবে। তাহলে আমরা এখানে যেটা করছি, আমি এখানে ডিস্ট্রাকচার করে স্কেল হিসাবে আমরা প্রপস দিস ডট প্রপস থেকে আমরা স্কেল পাবো, এবং আমি তাহলে সেই স্কেলটা এখানে যদি দিয়ে দিই, সেটা ধরেন সি বা এফ এটা আসবে আর কি। সেলসিয়াস হলে সি আসবে, আর ফারেনহাইট হলে এফ আসবে। সো তাহলে আমি স্কেল হিসাবে তাহলে এই স্কেলটা এখানে বসিয়ে দিচ্ছি এই। সো তাহলে এই কম্পোনেন্টটা আসলে আমার রেডি হয়ে গেল। তাহলে তাই যদি হয়, তাহলে এই ক্যালকুলেটরের মধ্যে আমার এই সব স্টেটে তাহলে আর প্রয়োজন নাই, আমার এখানে আর এই স্টেট ম্যানেজ করতে হচ্ছে না। আমি এটা মুছে দিলাম, আমার এই অন টেম্পারেচার চেঞ্জ এটাও আমার প্রয়োজন নাই, আমাকে তাহলে এই জায়গাটাতে এটাও আমার প্রয়োজন নাই ফিল্ড সেট। রাদার আমি যেটা করব, এই জায়গাতে তাহলে ওই টেম্পারেচার ইনপুটকে আমি নিয়ে আসবো। সো এটা নিয়ে আসি ডট স্ল্যাশ, এই হচ্ছে টেম্পারেচার ইনপুট, এবং সেটা আমি ওই নামে রিসিভ করলাম, এবং সেই টেম্পারেচার ইনপুট আমার আসলে দুইটা লাগবে, রাইট? সো আমি তাহলে এখানে টেম্পারেচার ইনপুট, এবং ওই যে বললাম যে আমি পাঠাবো হচ্ছে স্কেল আকারে প্রপস। সো আমি স্কেল ইকুয়াল টু একটা পাঠিয়ে দিলাম সেলসিয়াসের জন্য, আরেকটা পাঠিয়ে দিলাম আমি ফারেনহাইটের জন্য এই। সো তাই যদি হয়, আমি এটা সেভ দিলাম, সরি টেম্পারেচার আমার কোথায় ভুল হয়েছে, দিস ডট স্টেট টেম্পারেচার অন এটা কোথায় ভুলটা হয়েছে, ক্যালকুলেটর ডট জেএস এর মধ্যে। ও এই জায়গাটাতে আমার আসলে এই যে এখানে তো স্টেট আসলে নাই, এই জন্য এররটা আসছে, এটা তো আমার প্রয়োজন নাই এটা। এবং সেই ক্ষেত্রে আমরা বয়লিং ভার্ডিক্টটা আপাতত আমি কমেন্ট আউট করে রাখছি, এটা এরকম হচ্ছে আর কি। তার মানে এখন আমরা দুইটা পাচ্ছি, এবং এখন আমরা এখানে ইন্ডিভিজুয়ালি লিখতেও পারছি, এটাতেও লিখতে পারছি, এটাতেও লিখতে পারছি, এটাতেও আমি 100 লিখতে পারছি, এটাতে ধরলাম 20 লিখতে পারছি। সো আমরা আসলে কম্পোনেন্টে ভাগ করে ফেললাম, এবং আমরা এভাবে পেলাম। কিন্তু প্রবলেম যেটা দাঁড়াচ্ছে সেটা হচ্ছে, আমরা অলরেডি দেখতে পাচ্ছি যে প্রথম কথা হচ্ছে বয়লিং ভার্ডিক্ট যে ছিল তাকে আমরা টেম্পারেচার পাস করতে পারছি না। হ্যাঁ, কারণ কি এই টেম্পারেচারটা আমার কাছে এই কম্পোনেন্টে নাই, কারণ আমি যেই ভাগ করে ফেলেছি তখন এই টেম্পারেচারটা আমার কাছে অ্যাক্সেস করতে পারছি না। কারণ এই টেম্পারেচার কোথায় চলে গেছে, এই স্টেটটা ইন্ডিভিজুয়াল টেম্পারেচার ইনপুটের মধ্যে আমি পাঠিয়ে দিয়েছি। সো এখন তার মানে এই লেভেল থেকে আমরা আসলে এই জিনিসটাকে অ্যাক্সেস করতে পারছি না। এটা হচ্ছে 1 নম্বর কথা। সেকেন্ড যেটা ব্যাপার সেটা হচ্ছে, আমার উদ্দেশ্য হচ্ছে, আমার আলটিমেট অ্যাপ্লিকেশনের গোল কি? আমার আলটিমেট অ্যাপ্লিকেশনের গোল হচ্ছে, আমি এখানে যদি সেলসিয়াসে লিখি সেই অনুযায়ী
এইটাও সিঙ্ক থাকবে। মানে সেলসিয়াসের সাথে ফারেনহাইটের তো একটা কনভার্সন ফর্মুলা আছে। তো সেটা মানে আমরা জানি যে সেলসিয়াস থেকে ফারেনহাইটে কনভার্ট করা যায়, ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করা যায়। সো আমাদের আলটিমেট গোল হচ্ছে যখন আমি এখানে সেলসিয়াস লিখবো তখন এই জায়গাটাতেও মানে এটা তো একটা সেপারেট কম্পোনেন্ট, এই কম্পোনেন্টকেও এই অনুযায়ী রিয়াক্ট করতে হবে। সো এই ভ্যালুটাও চেঞ্জ হতে হবে। আবার যদি আমি এখানে লিখি তাহলে এই ভ্যালুটা চেঞ্জ হতে হবে। সো সেইটাও আমি এখানে করতে পারছি না। কারণ কি, আমার এই টেম্পারেচারের কন্ট্রোলটা মানে এই দুটাকে সিঙ্ক রাখা, এর তো প্রত্যেকের লোকাল স্টেট আছে। এই কম্পোনেন্টের লোকাল স্টেট আছে, এই কম্পোনেন্টের লোকাল স্টেট আছে। এই দুটাকে আমরা সিঙ্ক করতে পারছি না, কারণ দুইজনেই তো আসলে একটা মানে একটা সিঙ্গেল জায়গা থেকে ডেটা নিচ্ছে না, তারা প্রত্যেকের নিজেদের মধ্যে আলাদা আলাদা করে ডেটা আছে তাদের। সো তাহলে আমাদের সলিউশনটা কি এখানে? আমাদেরকে তাহলে কিভাবে চিন্তা করলে আসলে, তার মানে আমরা যে কম্পোনেন্টটা ডিজাইন করলাম সেই ডিজাইনটা একটু আগে যেভাবে ভাবলাম সেই ভাবাটাতে আমাদের ভুল ছিল, যার কারণে আমরা এখন আমাদের ওই গোলটা অ্যাচিভ করতে পারছি না। সো তার মানে আমাদেরকে যদি একদম কমন সেন্স থেকে চিন্তা করি, আমাদেরকে একটা সিঙ্গেল জায়গা থেকে আসলে এই টেম্পারেচারটাকে কন্ট্রোল করতে হবে আমরা। কারণ কি, আমাদের এই সেপারেট কম্পোনেন্টগুলোকে যে হোল্ড করে আছে মানে যে ক্যালকুলেটর কম্পোনেন্ট, সেই কম্পোনেন্টের মধ্যে সামহাও এই দুজনের যে টেম্পারেচার তার অ্যাক্সেস থাকা লাগবে, যেন বয়লিং ভার্ডিক্টকে সেটা আমরা পাঠাতে পারি। এবং একই সাথে এই টেম্পারেচার ইনপুট যেটা আছে তাদের তো নিজস্ব যে স্টেট, তারা যে নিজস্ব যে টেম্পারেচারগুলো তারা তৈরি করছে সেই টেম্পারেচারগুলোও যেন এখানে অ্যাক্সেস করা যায় সেই ব্যবস্থা করতে হবে। সো সেইটা আসলে কিভাবে করা যায়। তো সেই চিন্তা থেকে মানে সেই চিন্তাটা করাটাই মানে আমাদেরকে আসলে শিখতে হবে। যে এটা যদি আমরা শিখতে পারি তাহলে রিয়্যাক্টে যখনই আমরা কোনো কম্পোনেন্ট মানে অ্যাপ্লিকেশন ডিজাইন করব, তখন কম্পোনেন্ট বানানোর সময় এই একটা সিঙ্গেল জিনিস মাথায় রাখলে আমাদের পুরো জিনিসটা ডিজাইনটা সুন্দর হবে এবং আমরা তখন এই প্রবলেমে পড়বো না। হ্যাঁ, তো সেটাই চলেন একটু প্রেজেন্টেশনের মাধ্যমে দেখি যে আসলে কিভাবে থিঙ্ক করা যায়, যে আমরা যা করলাম সেখানে ভুল কী ছিল এবং সলিউশন কিভাবে করা যায়। এতক্ষণ আমরা যা করলাম সেটা যদি আমরা একটু ভিজুয়ালাইজ করি তাহলে ব্যাপারটা এরকম দাঁড়ায়। একদম শুরুতে আমাদের বয়লিং ভার্ডিক্ট নামে আমাদের একটা প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট ছিল এবং সেই কম্পোনেন্টে আমরা সেলসিয়াস নামে একটা প্রপস পাঠাচ্ছিলাম এবং সেটাকে হোল্ড করেছিল ক্যালকুলেটর নামক একটা কম্পোনেন্ট, যেটা একটা স্টেটফুল কম্পোনেন্ট হিসেবে আমরা চিন্তা করেছিলাম, যেটার মধ্যে আমাদের একটা ইনপুট বক্স ছিল। সো আমরা যদি ট্রি আকারে চিন্তা করি তাহলে ক্যালকুলেটরের ঠিক নিচে বয়লিং ভার্ডিক্ট আছে, তার মানে ক্যালকুলেটর প্যারেন্ট এবং বয়লিং ভার্ডিক্ট হচ্ছে চাইল্ড। সো আমরা যদি কোডের দিকে একটু তাকাই তাহলে আমরা কি করেছিলাম, আমাদের একটা ইনপুট রেখেছিলাম ক্যালকুলেটর কম্পোনেন্টের মধ্যে, সেই ইনপুটটার স্টেট আমরা ম্যানেজ করছিলাম ক্যালকুলেটর কম্পোনেন্টের মধ্যে থেকেই, এবং সেই স্টেটের মধ্যে আমরা টেম্পারেচার বলে একটা জিনিস রেখেছিলাম এবং সেটার একটা অনচেঞ্জ হ্যান্ডেলারও আমরা রেখেছিলাম। তার মানে ওই টেম্পারেচারটা ছিল আমার ক্যালকুলেটর কম্পোনেন্টের একটা স্টেট, নিজস্ব একটা ইন্টারনাল স্টেট, তাই না? প্রপস না, যেটা বাইরে থেকে, যেমন মানে প্রপস তো বাইরে থেকে দিতে হয়, আর টেম্পারেচার ক্যালকুলেটরের মধ্যে যেটা আছে সেটা হচ্ছে তার স্টেট, মানে তার নিজস্ব মানে ইন্টারনাল জিনিস। আচ্ছা, আর এছাড়া বয়লিং ভার্ডিক্টের মধ্যে সেলসিয়াস নামে যে প্রপসটা আমি পাঠানো দরকার ছিল সেটা আমরা এই ক্যালকুলেটরের স্টেট থেকে আমরা নিয়ে নিতে পারছিলাম, তাই না? তো তাহলে যদি আমরা ট্রি আকারে চিন্তা করি তাহলে মানে যে জিনিসটা দাঁড়াচ্ছে যে ক্যালকুলেটরের ঠিক নিচে বয়লিং ভার্ডিক্ট আছে। আচ্ছা, এখন যখনই আমাদের এই ইনপুট শুধুমাত্র সেলসিয়াস ছাড়াও আমরা যদি ফারেনহাইট থেকেও যেহেতু নিতে চেয়েছি, সো আমাদের তখন দুইটা ইনপুট বক্সের প্রয়োজন। সেই মুহূর্তে আমরা ফিল করি যে আমাদের আসলে ইনপুট, তাহলে ইনপুটের জন্য একটা সেপারেট কম্পোনেন্ট করে ফেলা উচিত যেন স্টেট ম্যানেজমেন্টটা সেখান থেকে আমরা করতে পারি। আদারওয়াইজ সেই প্রত্যেকটা ইনপুট যদি আমি ইনপুট বাড়াতে থাকি আমার অ্যাপ্লিকেশনে, তাহলে ক্যালকুলেটর কম্পোনেন্টও বড় হতে থাকবে। সো যার কারণে আমরা ডিসিশন নেই যে আমরা টেম্পারেচার ইনপুট নামে আমরা একটা আলাদা রিঅ্যাক্ট কম্পোনেন্ট বানাবো, যেটা আসলে নিজস্ব টেম্পারেচার তার একটা স্টেট থাকবে এবং সে আসলে ওই তার ইনপুটের স্টেটগুলো তার নিজের মধ্যেই হ্যান্ডেল করবে। এবং যেহেতু এখন আরেকটা ব্যাপার ইম্পর্টেন্ট হয়ে দাঁড়াচ্ছে, সেটা হচ্ছে ওই একটা টেম্পারেচার ইনপুট দিয়ে আমাকে সেলসিয়াস এবং ফারেনহাইট দুটো ইনপুটে নিতে হবে। সো তাহলে আমাকে কি করতে হবে, আমাকে তাহলে স্কেল নামে আরেকটা প্রপস পাঠিয়ে দিতে হবে যেখানে আমি বলে দিব যে এটা সেলসিয়াস নাকি ফারেনহাইট, তাই না? সো তাহলে আমরা ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে যে আমরা তাহলে ফারেনহাইটের জন্য মানে দুটো টেম্পারেচার ইনপুট আমরা তাহলে ক্যালকুলেটরের মধ্যে দিয়ে দিচ্ছি। সো আমি যদি ট্রি হিসাবে চিন্তা করি তাহলে ক্যালকুলেটর হচ্ছে প্যারেন্ট এবং তার নিচে এখন ট্রি আকারে চিন্তা করলে তিনটা আসলে কম্পোনেন্ট তার আন্ডারে আছে, ঠিক আছে? সো যদি আমি কোডের দিকে যাই তাহলে ব্যাপারটা এরকম দাঁড়াচ্ছে, তাই না? কিন্তু সেখানে আমরা ইনস্ট্যান্টলি যে প্রবলেমটা ফেস করছি সেটা হচ্ছে বয়লিং ভার্ডিক্ট, যে মানে ক্যালকুলেটরের নিচে যারা আছে সেই একই লেভেলে আমাদের কাছে এখন আর টেম্পারেচারের অ্যাক্সেস নাই, কারণ টেম্পারেচারটা চলে গেছে কোথায় আছে এখন আমরা দেখতেই পাচ্ছি টেম্পারেচার ইনপুট কম্পোনেন্টগুলোর মধ্যে নিজস্ব হিসাবে। সো তাহলে বয়লিং ভার্ডিক্ট মানে একই লেভেলে যে কম্পোনেন্টটা আছে সেও সেটার অ্যাক্সেস পাচ্ছে না, আবার একই সাথে প্যারেন্ট যে ক্যালকুলেটর সেও সেটার অ্যাক্সেস পাচ্ছে না। হ্যাঁ, সো আবার যেহেতু আমাদেরকে দুইটা টেম্পারেচার ইনপুটের মধ্যে স্টেটটাকে সিঙ্ক করা প্রয়োজন, সেটাও আমরা করতে পারছি না কারণ প্রত্যেকের স্টেট নিজের মধ্যে আছে।
সেলফ কন্টেন্ট হয়ে আছে। সো ইনস্ট্যান্টলি আমরা আসলে প্রবলেম ফেস করছি। তো সেই প্রবলেমটা সলভ করার জন্য আমাদের কমন সেন্স কি বলে? আমাদের কমন সেন্স এটাই বলে যে টেম্পারেচারটা যদি এমন কোনো জায়গায় থাকতো যে জায়গাটা আসলে এদের সবার উপরে আছে, তাহলেই কিন্তু আমরা ওই প্রত্যেকটা কম্পোনেন্ট নিচে যারা আছে তারা কিন্তু ওইটার অ্যাক্সেস পেত, কারণ তারা প্রপসের মাধ্যমে তাদের কাছে প্যারেন্ট কম্পোনেন্ট কিন্তু চাইলে পাঠাতে পারতো। মানে ব্যাপারটা যদি আমি এইভাবে চিন্তা করি, যদি এই টেম্পারেচার যেটাকে আমরা নিজস্ব স্টেট হিসাবে টেম্পারেচার ইনপুটের মধ্যে রেখেছিলাম, সেটাকে যদি আমরা তার ঠিক এক লেভেল উপরে, হ্যাঁ, ক্যালকুলেটরের মধ্যে নিয়ে যাই, মানে ক্লোজেস্ট অ্যানসেস্টারের কাছে পাঠিয়ে দেই, তাহলেই কিন্তু হয়ে যায়। তাহলে ক্যালকুলেটরের মধ্যে যদি আমার এই ইনপুটগুলোর স্টেটটা থাকে এবং সেই স্টেটটা যদি ক্যালকুলেটর প্রপস আকারে টেম্পারেচার ইনপুটের মধ্যে পাঠিয়ে দেয়, তাহলেই কিন্তু হয়ে যাচ্ছে। হ্যাঁ, সো সেটাই আমরা আসলে করব। এইটাই হচ্ছে রিয়্যাক্টের স্টেট ম্যানেজমেন্টের একটা কমন প্যাটার্ন, যে আমাদের যে স্টেটটা প্রয়োজন সেই স্টেটটাকে আমরা ঠিক এক লেভেল উপরে যদি উঠাই, তাহলে আমরা দেখবো আমাদের পারপাস সার্ভ হয় কিনা। হ্যাঁ, এই ক্ষেত্রে আমাদের হয়ে যাচ্ছে। বড় অ্যাপ্লিকেশনে হয়তো আরও উপরে উঠাতে হতে পারে, একটা একটা করে উপরে যেতে যেতে বেশ উপরে উঠিয়ে দিতে হতে পারে। এবং তারপরে আমরা যেটা করব, ওয়ান ওয়ে ডাটা ফ্লোর মাধ্যমে, মানে উপর থেকে নিচের দিকে, হ্যাঁ, ডাটা আমরা পাঠিয়ে দিব, এবং পাঠিয়ে দিলে নিচের যারা কম্পোনেন্ট আছে তারা প্রপস আকারে সেগুলো পেতে পারবে। সো তার মানে সোজা কথা হচ্ছে স্টেটটাকে একটা কমন জায়গায় রাখা, যে জিনিসটা আসলে সবার প্যারেন্ট, হ্যাঁ, যে কম্পোনেন্টের মধ্যে আমার টেম্পারেচারকে ইউজ করা প্রয়োজন, তাদের সবার ক্লোজেস্ট কমন অ্যানসেস্টারের কাছে আমরা টেম্পারেচারকে পাঠিয়ে দিলাম, ঠিক আছে। এবং যেহেতু আমি টেম্পারেচারকে উপরে পাঠিয়ে দিলাম, তাহলে আমার সেই টেম্পারেচারটা প্রপস আকারে তাহলে আমার ইনপুটগুলোর কাছে আসবে, এবং তাহলে ওই অন টেম্পারেচার চেঞ্জ যে হ্যান্ডেলারটা, সেটাও তাহলে প্রপস আকারে ও পাঠিয়ে দিবে। তার মানে ওই ক্যালকুলেটরের মধ্যেই আমার টেম্পারেচার ইনপুটটা থাকছে, এবং সেটাকে চেঞ্জ করার যে হ্যান্ডেলারটা সেটাও ক্যালকুলেটরের মধ্যেই আমি রাখছি, এবং সেই ফাংশনটাকেও আমি আসলে চাইলে প্রপস আকারে টেম্পারেচার ইনপুটের কাছে জাস্ট প্রপস আকারে পাঠিয়ে দেবো। হ্যাঁ, সো টেম্পারেচার ইনপুট তাহলে উপর থেকে সবসময় স্টেটটা পাবে, এবং সেই স্টেটটা পাওয়ার সাথে সাথে সে যেটা করতে পারবে, সে সেটাকে চেঞ্জও করতে পারবে, কারণ তাকে উপরের ক্যালকুলেটর চেঞ্জ করার ফাংশনটাও অন টেম্পারেচার চেঞ্জ নামে প্রপসের মধ্যে পাঠিয়ে দিয়েছে। ওকে, সো এই যে আমরা চিন্তা করলাম, যেটা হচ্ছে ওয়ান ওয়ে ডাটা ফ্লো, উপর থেকে নিচে, যেটাকে টপ ডাউন অ্যাপ্রোচও বলা হয়ে থাকে রিয়্যাক্টে। সো রিয়্যাক্টকে এই জন্য বলা হয় ইউনিডিরেকশনাল ডাটা ফ্লো, মানে রিয়্যাক্টে সবসময় ডাটা ফ্লো করবে উপর থেকে নিচের দিকে, একদিকে, নিচের থেকে উপরে কখনো না, বা বোথ ওয়ে না। হ্যাঁ, সো যেটা আমরা অন্যান্য যেমন ভিউজেস বা এরকম যে আরও যেগুলো ফ্রন্ট এন্ড ফ্রেমওয়ার্ক আছে, সেগুলোতে কিন্তু টু ওয়ে বাইন্ডিং আছে, যেমন অ্যাঙ্গুলারেও আছে। সো টু ওয়ে বাইন্ডিংটা রিয়্যাক্টে নাই। রিয়্যাক্টে ওয়ান ওয়ে বাইন্ডিং, মানে একদিকে থাকবে ডাটা, এবং সেটার একটা সুবিধা হচ্ছে, সেটা আমরা বুঝতেই পারবো, সেটার সুবিধাটা হচ্ছে আমাদের যেহেতু ডাটা সবসময় একটা দিকে ফ্লো হচ্ছে, সো আমরা প্রেডিক্ট করতে পারি যে আমাদের সিঙ্গেল সোর্স অফ ট্রুথ, মানে আমাদের যে স্টেট, সেই স্টেটটা আসলে কোন জায়গাটায় আছে। আমরা সবসময় কি করব, আমাদের যখনই কোনো অ্যাপ্লিকেশনে বাগ হবে, তখন আমরা খুব দ্রুত ফাইন্ড আউট করতে পারবো, কারণ আমরা জানি যে ডেটার যে মেইন যে স্টেটটা, সেটা আসলে একটা জায়গাতেই আছে, এবং সেটা একটা জায়গা থেকেই চেঞ্জ হচ্ছে। সো যদি আমরা সেইভাবে ডিজাইন করি, তাহলে আমাদের জন্য বাগ খুঁজে পেতে সুবিধা হবে, আমাদের অ্যাপ্লিকেশন মোর প্রেডিক্টেবল হবে। সো জিনিসটা অনেক সিম্পল হয়ে যায় যখনই আমার একটা ওয়েতে আমার ডাটা যেহেতু ফ্লো হচ্ছে। বোথ ওয়ে হলে আমার যখন বিশাল অ্যাপ্লিকেশন, যেহেতু বিভিন্ন কম্পোনেন্টের মধ্যে থেকে আরেক কম্পোনেন্ট আমরা বোথ ওয়ে বাইন্ডিং থাকে, এক জায়গায় চেঞ্জ করলে আরেক জায়গায় চেঞ্জ হয়ে যাচ্ছে একই সাথে, সো আমরা প্রেডিক্ট করতে পারবো না, বাগ ধরতে পারবো না। বাট যখনই ইউনিডিরেকশনাল এরকম ফ্লো হবে, তখন আমাদের জন্য সেটা খুঁজে বের করা সুবিধা। আমরা সিম্পলি এক ধাপ করে উপরে যেতে থাকবো, যেটা থেকে আমরা দেখবো যে কোন জায়গায় গিয়ে আসলে এটার সোর্স কোথায়, ডাটাটার সোর্সটা কোন জায়গায়, সেটা যদি আমরা ধরতে পারি, তাহলে আমরা বাগটা খুঁজে পাবো। সো এনিওয়েজ, আমরা ইউনিডিরেকশনাল ডাটা ফ্লো বুঝলাম, আমরা টপ ডাউন অ্যাপ্রোচটা বুঝলাম। সো এই মুহূর্তে আমাদের কোডের তাহলে কিভাবে হ্যান্ডেল করতে হবে, আমাদের তাহলে টেম্পারেচার ইনপুট, মানে ক্যালকুলেটর কম্পোনেন্টের মধ্যে টেম্পারেচার ইনপুট নামে দুইটা এরকম কম্পোনেন্ট থাকবে। আমরা স্কেল আগের মতোই পাঠাচ্ছি, এবং সেই সাথে আমাদেরকে টেম্পারেচার এবং অন টেম্পারেচার চেঞ্জ, এই দুইটা জিনিসও ক্যালকুলেটর থেকে আমাদেরকে পাঠিয়ে দিতে হবে। সেটা যদি আমি পাঠিয়ে দিই, তাহলে এখন বয়লিং ভার্ডিক্টের প্রবলেমটাও সলভ হয়ে যাচ্ছে। এখন আমার স্টেট ডট টেম্পারেচার থেকে আমি পাচ্ছি, কিন্তু এখানে একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে আমার যে এই যে টেম্পারেচার ইনপুট যে দুইটা, হ্যাঁ, সো দুজনেরই কিন্তু স্টেট আসছে ক্যালকুলেটরের টেম্পারেচার নামক জিনিসটা থেকে, তাই না? এখন সেই টেম্পারেচারটা যখন আমরা সেলসিয়াস ইনপুটের ঘরে লিখছি, তখন ফারেনহাইটকে
আমরা অটোমেটিক কিন্তু একটা কনভার্টার ফাংশন যদি আমরা একটা লিখে ফেলি, তাহলে সেই ফাংশন দিয়ে কিন্তু আমরা সেটাকে কনভার্ট করে ফেলতে পারি। সো আমার কিন্তু টেম্পারেচার একটা রাখলেই হচ্ছে স্টেটে, আমার দুইটা রাখার দরকার নাই। মানে সেলসিয়াস টেম্পারেচার একটা, ফারেনহাইট টেম্পারেচার নামে আরেকটা স্টেট চাইলে আমি রাখতে পারি, বাট প্রয়োজন নাই, এটা রিডান্ডেন্ট হবে। সো আমরা একটাই টেম্পারেচার রাখবো এবং একটা কনভার্টার ফাংশন রাখবো। আমাদেরকে খালি ট্র্যাক রাখতে হবে যে কারেন্টলি আমার ইনপুটে কোন ইনপুটে আমি আসলে লিখছি, আমি আসলে সেলসিয়াসের ঘরে লিখছি নাকি আমি আসলে ফারেনহাইটের ঘরে লিখছি। সো আমি যদি সেটাকে জাস্ট ট্র্যাক রাখতে পারি, যদি ধরেন কেউ ফারেনহাইটের ঘরে লিখছে, তাহলে আমার কারেন্ট স্কেলটা হচ্ছে ফারেনহাইট, সেটা যদি আমি ট্র্যাক রাখি, তাহলে আমি আরেকটা যেটা সেটা আমি সেলসিয়াসে কনভার্ট করে নিব, ফারেনহাইট টু সেলসিয়াস কনভার্টার তখন ইউজ করব। আর যখন আমার সেলসিয়াসের ঘরে কেউ লিখছে, তখন ফারেনহাইটের টেম্পারেচারটা আমরা সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্টারের কাছে পাঠিয়ে দিয়ে আমরা তাহলে কনভার্ট করে নিতে পারবো। সো আমার টেম্পারেচার একটা রাখলেই হচ্ছে স্টেটে, যেটা আমি বলতে চাচ্ছিলাম। তো তার মানে আমরা এই যে অন টেম্পারেচার চেঞ্জ এবং টেম্পারেচার যেটা রেখেছি, সেটাতে তাহলে আমরা জাস্ট এই যে বললাম যে যখন আমার স্কেল হচ্ছে সি, মানে যখন আমার টেম্পারেচার হচ্ছে সেলসিয়াসে থাকবে, তখন সেই কম্পোনেন্টের জন্য আমরা কনভার্ট টু সেলসিয়াস নামে একটা ফাংশন ধরেন লিখলাম। আর যখন আমি মানে ফারেনহাইটে লিখবো, তখন কনভার্ট টু ফারেনহাইটে দিয়ে দিলাম। সো এনিওয়েজ, সো এইভাবে আমরা তাহলে আশা করি বুঝতে পেরেছেন যে কি বলতে চাচ্ছি। সো ক্যালকুলেটর কম্পোনেন্টের মধ্যে আমরা আসলে এইভাবে তাহলে জিনিসটাকে সলভ করতে পারি, এটা আমরা বুঝতে পারলাম। ওকে, সো আশা করি এটুকু আপনাদের কাছে ক্লিয়ার হয়েছে। সো এখন তাহলে যেটা বুঝতে পারছেন যে আমাদেরকে তাহলে ক্যালকুলেটর কম্পোনেন্টের মধ্যে যেহেতু স্কেল জিনিসটাকে আমার ট্র্যাক রাখতে হবে, সো তাহলে স্কেলটাকেও ডেফিনেটলি আমার ক্যালকুলেটরের স্টেটের মধ্যে রাখতে হবে, তাই না? কারণ কি স্কেল যেটা, সেটা কারেন্ট স্কেল কোনটা সেটা আমাকে জানতে হবে, তা না হলে তো আমি ক্যালকুলেটর কম্পোনেন্টের মধ্যে কনভার্ট কোনটা থেকে কোনটাতে কনভার্ট করবো সেটা বুঝতে পারবো না, তাই না? সেটার জন্য স্কেলটাকেও আমাকে তাহলে ক্যালকুলেটরের স্টেটে রাখতে হবে, ঠিক আছে? আচ্ছা, সো এই যে আমরা যেটুকু দেখলাম সেইটুকু অনুযায়ী তাহলে চলুন আমরা আমাদের যে এক্সাম্পলটা ছিল সেটাকে সলভ করে ফেলি, সেটাকে কমপ্লিট করে ফেলে তারপরে আশা করি আমরা পুরো ধারণাটা আপনাদের কাছে ক্লিয়ার হবে এবং তারপরে ফাইনালি আমরা একটা সামারি দেখবো যে আমরা আসলে কি কি শিখলাম, ঠিক আছে? সো চলুন। সো তাহলে সবার আগে আমরা যেটা করি সেটা হচ্ছে আমাদের যে টেম্পারেচার ইনপুট যেটা আছে, সেখানে মূলত আমাদের এখন স্টেটটা প্রয়োজন নাই, আমরা এখান থেকে কোনো স্টেট ম্যানেজমেন্ট করব না, আমরা সবই প্রপস হিসাবে পাবো। সো আমরা আসলে এই দুইটা জিনিসই এখান থেকে সরিয়ে দিলাম। সো আমার আসলে এখানে কোনো স্টেটের প্রয়োজন নাই, হ্যাঁ? এবং এই জায়গাটাতে আমি যেটা করব সেটা হচ্ছে বাই দ্য ওয়ে আমার এখানে একটা, হ্যাঁ এটা ঠিক আছে, এটা থাক। সো এটা গেল এবং সেই ক্ষেত্রে আমার যে টেম্পারেচার এগুলো কোনো কিছুই এখন আর স্টেট থেকে আসবে না, এখন আমার সব কিছু আসবে হচ্ছে কি থেকে, প্রপস থেকে। সো আমার এই টেম্পারেচারটা এখন আসবে হচ্ছে প্রপস থেকে এবং একই সাথে আমরা ধরেন একটা আরেকটা প্রপস পাবো, সেটা হচ্ছে অন টেম্পারেচার চেঞ্জ, তাই না? এই প্রপসটাও আমি পাবো, মানে ওই টেম্পারেচারটাকে চেঞ্জ করার জন্য যে ফাংশনটা সেটাও আমি ওখান থেকে পাবো। এবং এই জায়গাটাতে তাহলে কি হবে, এটা ঠিক আছে এবং এই জায়গাটায় টেম্পারেচার ঠিক আছে, অন চেঞ্জ, তাহলে কি হবে, দিস ডট অন টেম্পারেচার চেঞ্জ না, সিম্পলি এই অন টেম্পারেচার চেঞ্জ, এটা হচ্ছে আমার আসলে এখানে প্রয়োজন। তাহলে এখানে দিস লাগবে না যেহেতু এটা প্রপস এই। সো তাহলে আশা করি এটা বোঝা গেছে। সো তাই যদি হয় তাহলে এই পুরো কম্পোনেন্টকে আমার আসলে আর মানে কি বলবো, ক্লাস কম্পোনেন্টে রাখার প্রয়োজন নাই, ঠিক আছে? সো আমরা এটাকে ফাংশনাল কম্পোনেন্টে নিয়ে যেতে পারি। সো আমরা যেটা করছি, আমি এটাকে কাট করে রেখে দিলাম এবং এখানে আমি যেটা করছি, এক্সপোর্ট ডিফল্ট ফাংশন টেম্পারেচার ইনপুট এই, এবং এখানে আমরা সিম্পলি রেন্ডার ফাংশন তাহলে আমার প্রয়োজন নাই, আমরা সিম্পলি রিটার্নের মধ্যে আমরা, সরি এখানে তো রিটার্ন ছিলই আমার, সো এটা বাদ দিয়ে দিচ্ছি এই। সো আমরা সিম্পলি এভাবে করতে পারি এবং সেই ক্ষেত্রে দিস ডট প্রপস না, এই ক্ষেত্রে সেটা হচ্ছে সিম্পলি এটা আসবে প্রপস থেকে। সো আমরা যেটা করতে পারি, এই ডিস্ট্রাকচারিংটা আমরা একেবারে এই জায়গায় করে ফেলতে পারি, ঠিক আছে? সো এই হয়ে গেল, ডান। সো এখন আমার সব কিছুই মোটামুটি ডান, হ্যাঁ। সো এই কম্পোনেন্টটা আমার ডান। সো টেম্পারেচার ইনপুট তাহলে সব কিছু এখন প্রপস আকারে পাচ্ছে, হ্যাঁ, এটা হচ্ছে প্রথম কথা। এবার তাহলে আমাদের মেইন কাজ হচ্ছে ক্যালকুলেটর কম্পোনেন্টের মধ্যে। তো ক্যালকুলেটর কম্পোনেন্টের মধ্যে সবার আগে তাহলে আমাদেরকে এখন কি করতে হবে, আমাদেরকে সবার আগে এখন স্টেট ম্যানেজ করতে হবে। সো আমাকে তাহলে প্রথম যে কাজটা করতে হবে, আমরা একটু আগেই দেখেছি যে আমাদেরকে স্টেটের মধ্যে কি কি লাগবে। আমাদের স্টেটের মধ্যে একটা লাগবে টেম্পারেচার, যেটা আমি মানে ডিফল্ট নিচ্ছি, ধরলাম ব্ল্যাঙ্ক, এবং আমার একটা স্কেলও রাখা লাগবে। আমরা একটু আগে দেখলাম যে এটা আসলে কারেন্টলি কোনটাতে, সেলসিয়াসে নাকি ফারেনহাইটে, তো আমি ডিফল্ট ধরে নিচ্ছি সেলসিয়াস, হ্যাঁ। সো এটা ম্যাটার করে না, এটা ব্ল্যাঙ্কও ধরে নিতে পারি আমরা। তো এটা ছাড়াও আমাদের যে আরেকটা কাজ যেটা করা লাগবে সেটা হচ্ছে এই যে টেম্পারেচারটা যেহেতু ইনপুট থাকবে একটা, সো ইনপুটের হ্যান্ডেল করার জন্য একটা ফাংশন লাগবে আমার। সো আমি হ্যান্ডেল
চেঞ্জ নামে আমি একটা অ্যারো ফাংশন নিচ্ছি, দিসের প্রবলেম সলভ করার জন্য আমি অ্যারো ফাংশন নিচ্ছি। সো এটা নেওয়ার পরে এখানে আমি ইভেন্টটা রিসিভ করব এবং একই সাথে আমার স্কেলটাও রিসিভ করতে হবে, কারণ আমি একটা হ্যান্ডেল চেঞ্জ দিয়ে আমি সেলসিয়াস এবং ফারেনহাইটকে হ্যান্ডেল করব। সো সেটা করার জন্য আমি স্কেলটাও নেব এবং এইখানে আমি যেটা করব আসলে দিস ডট সেট স্টেট, এবং এই সময় আমাকে কি করতে হবে, টেম্পারেচারটাকে আপডেট করতে হবে। টেম্পারেচার সেটা তাহলে কি হবে, ই ডট ইভেন্টের টার্গেট ডট ভ্যালু, সেটা তো লাগবেই। আর সেই সাথে আমার কারেন্ট স্কেল যেটা, হ্যাঁ কারেন্ট স্কেল আমাকে ট্র্যাক রাখতে হবে। আমি একটু আগে বলেছিলাম যে আমি কারেন্টলি কোনটা এডিট করছি, মানে কোনটাতে লিখছি, সেলসিয়াসের ঘরে লিখছি নাকি ফারেনহাইটের ঘরে লিখছি, সেটা আমার জানা লাগবে। সো যার কারণে স্কেলটাকেও আমার তাহলে এখানে আপডেট করে দিতে হবে যে হ্যান্ডেল চেঞ্জ কল করবে কে, যখনই যে ইনপুট থেকে হ্যান্ডেল চেঞ্জ আসবে সেই ইনপুটের মধ্যে যে স্কেল আছে সেটাই। সো তাহলে এই স্কেল তাহলে কি হবে, এটা তো এই স্কেলের মধ্যে সে ধরে নিচ্ছি পাঠিয়ে দিবে এবং সেটা আমি স্কেল, তো এটা তাহলে লেখা লাগে না, অবজেক্ট ডিস্ট্রাকচারের মধ্যে আমরা স্কেল একবার লিখলেই হয়ে যাচ্ছে। সো এইভাবে আসলে তাহলে হ্যান্ডেল চেঞ্জ মেইনলি কাজ করবে। আচ্ছা, আর এই জায়গাটায় তাহলে রেন্ডার ফাংশনের মধ্যে আমাদের কি কি লাগবে, আমরা ডিস্ট্রাকচার করে নেই ফার্স্টেই। আমাদের টেম্পারেচারটা লাগবে স্টেট থেকে এবং একই সাথে আমাদের স্কেলটাও লাগবে স্টেট থেকে, দিস ডট স্টেট, তাই না? আচ্ছা, এবার যেহেতু আমাদেরকে এই জায়গাটাতে সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটাই হ্যান্ডেল করতে হবে, তাই না? সো দুইটা ইনপুটের ক্ষেত্রে আমাদের হ্যান্ডেল করতে হবে। সো আমরা তাহলে আমাদেরকে ট্র্যাক রাখতে হবে যে যদি কারেন্টলি কেউ সেলসিয়াসে লেখে, সেলসিয়াসের ইনপুট ঘরে লেখে, তাহলে আমাকে ফারেনহাইটে কনভার্ট করতে হবে। আবার যদি কেউ ফারেনহাইটে লেখে তাহলে আমাকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তো তাহলে আমাদেরকে কনভার্টার বানাতে হবে, হ্যাঁ? তো সেই কনভার্টারগুলো চলেন তাহলে বানিয়ে ফেলি, যে একটা হচ্ছে ফারেনহাইট টু সেলসিয়াস কনভার্টার আর একটা হচ্ছে সেলসিয়াস টু ফারেনহাইট কনভার্টার। তো সেটার জন্য আমি যেটা করছি, আমার এই সোর্স ফোল্ডারের মধ্যে লিব নামে আমি একটা ফোল্ডার নিচ্ছি এবং তার মধ্যে আমি কনভার্টার ডট জেএস নামে আমি একটা ফাইল নিলাম। সো এটা কোনো কম্পোনেন্ট না, এটা হচ্ছে একটা সিম্পল ভ্যানিলা জাভাস্ক্রিপ্ট ফাংশন থাকবে কয়েকটা, যেটা আসলে আমার কাজটা করবে। সো আমি তাহলে সবার আগে যেটা করি যে দুটা ফাংশন আমি এক্সপোর্ট করছি ফার্স্টে। একটা হচ্ছে টু সেলসিয়াস, মানে যেটা হচ্ছে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করবে, তার মানে সে ফারেনহাইট ইনপুট হিসাবে পাবে, হ্যাঁ, এবং সে রিটার্ন করবে, একটা কনভার্ট করবে। সো আমরা তাহলে চলুন দেখি যে ফারেনহাইট থেকে সেলসিয়াসে কনভার্ট করার ফর্মুলা কি। সো ফারেনহাইট টু সেলসিয়াস, হ্যাঁ, তো সেটা যদি আমি দেখি একটু বড় করে ফেলি, এটা হচ্ছে ফারেনহাইট -32 ইন্টু 5/9, হ্যাঁ, সেটা যদি আমি করি তাহলেই হয়ে যাচ্ছে। সো তাহলে তাই করছি, রিটার্ন। তো আমাকে তাহলে কি করতে হবে, ফারেনহাইট এটা -32, এটা সরি আমার কিবোর্ড, হ্যাঁ এটা, তারপরে হচ্ছে ইন্টু 5/9 এইটা, তাই না? সো এটা যদি আমি করি তাহলে হচ্ছে আমার মানে যে কোনো ফারেনহাইট টেম্পারেচার সেলসিয়াসে কনভার্ট হয়ে যাবে। সো সে সেলসিয়াসে কনভার্ট করে আমাকে রিটার্ন করে দিল। একইভাবে আমি আরেকটা ফাংশন লিখছি যেটা হচ্ছে টু ফারেনহাইট, আর এগুলো আমি এক্সপোর্ট করছি যেহেতু আমাকে এগুলো ইউজ করতে হবে অন্য ফাইলের মধ্যে, সেজন্য। সো ফারেনহাইট এখানে আমি তাহলে পাবো হচ্ছে সেলসিয়াস ইনপুট হিসাবে, তাই না? সো তাহলে আমাকে এখন জাস্ট উল্টাটা দেখি যে সেলসিয়াস টু ফারেনহাইট, এটা যদি আমি দেখি সেটা হচ্ছে সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস হচ্ছে 32, সেটা করলেই আমার হয়ে যাবে। সো তাহলে আমরা তাহলে এখানে জাস্ট কি করব, রিটার্ন সো সেলসিয়াস ইন্টু 9/5 প্লাস 32, এই। সো সে এটাকে একটু সাজিয়ে নিচ্ছে আর কি আমার লিন্ট। সো মানে নর্মাল নিয়ম হচ্ছে যেভাবে লেখা উচিত সেভাবে সে লিখে নিচ্ছে আর কি। সো মানে এটা কোনো সমস্যা নাই, আমি মানে এখানে যেভাবে লেখা আছে সেভাবে লিখলেও কাজ করবে আর কি। সো এই দুইটা ফাংশন আমি এক্সপোর্ট করলাম, হ্যাঁ। এছাড়া আমার আরেকটা ফাংশন এক্সপোর্ট করতে হবে, কারণ আমি এই যে টু সেলসিয়াস এবং টু ফারেনহাইট, হ্যাঁ, এই দুইটা ফাংশনকে মানে আমি সিম্পল একটা কমন কনভার্ট ফাংশন একটা লিখতে চাই, যেখানে আমি এই দুইটা জিনিসকে ইনপুট হিসাবে মানে এই মানে কি করতে হবে, মানে কিসে কনভার্ট করতে হবে সেই জিনিসটাকে আমরা যেন ইনপুট হিসাবে নিতে পারি। তো সেটার জন্য আমি যেটা করছি দেখলেই আপনারা বুঝবেন। সো আমি সিম্পল একটা কমন কনভার্ট ফাংশন লিখছি, যেন কিছু হলে এই কনভার্ট ফাংশনটাকে আসলে কল করতে পারি। তো সে আসলে
টেম্পারেচার যেটা আছে সেটা ইনপুট হিসাবে নিবে এবং একই সাথে কোন কনভার্ট ফাংশন ইউজ করতে হবে সেটা ইনপুট হিসাবে নিয়ে নিবে, ঠিক আছে। সো আমি সেটাকে ধরলাম নিচ্ছি কনভার্ট টু নামে, কনভার্ট টু নামে এই। সো তাই যদি হয় তাহলে এখানে আমরা ইনপুট একটা পাবো। সো ইনপুট আমরা টেম্পারেচার যেটা পাবো সেটাকে আমি ফার্স্টে, যেহেতু এটা টেক্সট হিসাবে আসবে, সো আমি ফার্স্টে এটাকে ফ্লোটে, যেহেতু দশমিক থাকতে পারে, সো পার্স ফ্লোট করছি এবং টেম্পারেচার এই। সো ফার্স্টে আমি ইনপুটটাকে ফ্লোট বানিয়ে নিলাম এবং এখানে যেহেতু ইনপুটটা আবার নাম্বার কিনা সেটাও আমি চেক করছি, কারণ একটা স্ট্রিং মানে উল্টাপাল্টা নাম্বার না হয় অন্য কিছু আসতে পারে। সো আমি তাহলে যেটা করছি, নাম্বার ইজ নট এ নাম্বার, মানে নাম্বার কিনা সেটা চেক করছি। ইনপুটটা যদি এটা ঠিক থাকে তাহলে ঠিক, মানে এটা যদি নট এ নাম্বার হয় তাহলে আমি রিটার্ন করে দিব ব্ল্যাঙ্ক, হ্যাঁ। আদারওয়াইজ আমার নিচে আসবে এবং সেখানে আমি একটা আউটপুট নামে একটা ভ্যারিয়েবলের মধ্যে আউটপুটটাকে রাখবো। সো কনভার্ট টু এই, যেহেতু আমি এই মানে কনভার্ট টু এর মধ্যে আমি কি পাবো, হয় 2 সেলসিয়াস পাবো না 2 ফারেনহাইট পাবো। সেখানে আমি যদি টেম্পারেচারটাকে পাঠিয়ে দিই, মানে আমাদের ইনপুটটাকে পাঠিয়ে দিই, তাহলেই আমার প্রয়োজনীয় কনভার্সনটা হয়ে যাবে, তাই না। এবং তারপরে আমি সেটাকে রাউন্ড করবো আর কি। সো আমি সবসময় যেটা এক্সাম্পলে আমাদেরকে দেখিয়েছে সেটা হচ্ছে 3 ঘর পর্যন্ত আসলে রাউন্ড করার জন্য। সো সেটাই আমি করছি আর কি। সো রাউন্ডেড ইজ ইকুয়াল টু, আমি যেটা করছি ম্যাথ ডট, আমরা জানি জাভাস্ক্রিপ্টের রাউন্ড ফাংশন, সে কি করবে, সে হচ্ছে নিয়ারেস্ট ওয়েতে, মানে নিয়ারেস্ট মানে ইন্টিজারে হচ্ছে সে ইয়ে করে, রাউন্ড করে। সো আমার এখানে আউটপুট আছে। সো যদি এটাকে আমি 3 ঘর পর্যন্ত মানে সবসময় রাখতে চাই দশমিকের পরে, তাহলে সেটাকে তাহলে আমাকে একের পরে 3টা শূন্য এটা দিয়ে গুণ করতে হয় এবং তারপরে একের পর 3টা শূন্য এটা যদি ভাগ করি তাহলে হয়ে যাবে। মানে সোজা কথা যদি আমার হয়, যদি এরকম ব্যাপার হয় 2 পয়েন্ট ধরলাম 1 2 3 4 5 6 এরকম, হ্যাঁ। সো এটা যেটা করবে, যদি আমি শুধু ম্যাথ ডট রাউন্ড এটাতে দিতাম তাহলে কি হতো, 2.3 যেহেতু তাহলে 2 হয়ে যেত, যদি 2.54 হতো তাহলে সেটা আবার 3 হয়ে যেত। কিন্তু যেহেতু আমি দশমিকের পরে 3 ঘর রাখবো, তাহলে সে ফার্স্টে কি করবে, 1000 দিয়ে গুণ করবে, মানে তাহলে কি হবে, দশমিক এখানে 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 চলে আসবে, তাই না। 1000 দিয়ে যে গুণ করবে সেটাকে যখন ম্যাথ ডট রাউন্ড করবে, ম্যাথ ডট রাউন্ড করলে তাহলে 2546 হয়ে যাবে তখন, তাই না, 2546 হয়ে যাবে। তারপরে ওটাকে 1000 দিয়ে গুণ করলে আবার দেখেন 2.546 হয়ে যাচ্ছে। তার মানে হচ্ছে সবসময় এটা মেনটেন করবে একদম 3 ঘর, দশমিকের পরে ম্যাক্সিমাম 3 ঘর পর্যন্ত রাউন্ডেড আর কি। সেটাকে লেখার নিয়ম হচ্ছে, শর্টকাট হচ্ছে এটা, ম্যাথ ডট রাউন্ডের মধ্যে ঠিক যত ঘর পর্যন্ত তত দিয়ে 1000 দিয়ে, মানে ততগুলা শূন্য দিয়ে গুণ করতে হয় এবং ততগুলা শূন্য দিয়ে ভাগ করে দিতে হয়, এই হচ্ছে কথা। সো এনিওয়েজ, সো আশা করি এইটা ভ্যানিলা জাভাস্ক্রিপ্টের ব্যাপার, এটাতে সময় নষ্ট করছি না। আর রিটার্ন, এখন এখান থেকে আমি রিটার্ন করে দিব জাস্ট রাউন্ডেড এবং এটাকে আলটিমেটলি টু স্ট্রিং করে আমি স্ট্রিং বানিয়ে দিচ্ছি আর কি। সো আলটিমেটলি ও যেন সবসময় স্ট্রিংই পায়। সো এটা আমি মেক শিওর করলাম। সো নাম্বার নিয়ে কাজ করা অসুবিধা, যেহেতু আমরা প্রপস হিসাবে চালাচালি করব, স্টেট হিসাবে চালাচালি করব, সো আমরা ডেফিনেটলি স্ট্রিংয়ে রাখবো সব কিছুকে। সো আমার কনভার্টার ফাংশনগুলো বানানো হয়ে গেল। এইবার আমি আমার ক্যালকুলেটর ফাংশনে আবার, মানে ক্যালকুলেটর কম্পোনেন্টটা আবার ফেরত চলে যাচ্ছি এবং সেখানে আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে যদি আমার কারেন্টলি আমি যদি সেলসিয়াসের ঘরকে যদি এডিট করি, বাই দ্য ওয়ে এখন তো আমার এরর আসবে, সো এটা দেখতে পাচ্ছি না। কারেন্টলি যদি আমরা সেলসিয়াসের ঘরকে লিখছি, মানে ইনপুট দিচ্ছি, তাহলে আমাকে সেটাকে ফারেনহাইটে কনভার্ট করে নিতে হবে। সো আমি তাহলে যেটা করছি এখানে, সেলসিয়াস ইজ ইকুয়াল টু, আমরা যদি স্কেল যেটা আছে সেটা যদি সি হয়, তাই না, কারণ আমরা এখানে সি বাই এফ পাচ্ছি, তো যদি সেটা সি হয় তাহলে আমি কি করব, আমি সেটাকে 2 সেলসিয়াস, মানে তখন আমি সেটাকে কনভার্ট করব হচ্ছে, মানে আমাকে এখন কারেন্টলি সেলসিয়াসে আমি আমি উল্টা লিখলাম, যদি ফারেনহাইট হয়। সো যদি স্কেলটা ফারেনহাইট হয় তাহলে আমাকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। তাহলে আমি আমার সেই কনভার্ট ফাংশনটাকে এখানে ইউজ করতে পারি। তাহলে কনভার্ট ফাংশনটাকে ইউজ করার জন্য আমি যেটা করছি, ইম্পোর্ট যে কনভার্ট আছে সেটাকে আমি নিয়ে আসছি ফ্রম $/lib/converter, ওকে। সো কনভার্ট ফাংশনটাকে আমি নিয়ে আসছি এবং সেই কনভার্ট ফাংশনটা তাহলে আমি এখানে কল করতে পারবো এবং সেখানে আমাকে টেম্পারেচারটা তাকে দিতে হবে। সো টেম্পারেচার হচ্ছে টিএমপি এটা, এবং আমাকে প্রয়োজনীয় ফাংশনটা তাকে দিতে হবে, তাই না। সো তাহলে আমি এখান থেকে অন্যগুলাও নিয়ে আসি, 2 সেলসিয়াস এবং 2 ফারেনহাইট, এই দুটাও নিয়ে আসি। সো যখন আমি ফারেনহাইটে আছি তখন আমাকে সেলসিয়াসে কনভার্ট করতে হবে। সো তাহলে আমি এখানে 2 সেলসিয়াস পাঠিয়ে দিচ্ছি, ঠিক আছে। আদারওয়াইজ যদি সেটা ফারেনহাইট না হয় সেলসিয়াসই হয় তাহলে ওই টেম্পারেচারটাই রিটার্ন করে দিতে হবে আমাকে, তাহলে, কারণ তখন আমি মানে যেহেতু সেলসিয়াসেই অলরেডি আছি, সো তাহলে টেম্পারেচার এইটা।
সো এটা গেল সেলসিয়াসের ক্ষেত্রে, আশা করি বোঝাতে পেরেছি। আর যখন ফারেনহাইট হবে তখন ঠিক উল্টাটা হবে। ফারেনহাইট যখন হবে তখন যদি স্কেল যদি সি হয় তাহলে কনভার্ট টেম্পারেচার এটা হবে 2 ফারেনহাইট, আদারওয়াইজ টেম্পারেচার। সো তাহলে সবসময়ই আমাদের টেম্পারেচার যাই থাকুক না কেন, টেম্পারেচারটাকে আমরা সেটার একটা সেলসিয়াস ভার্সন এবং সেটার একটা ফারেনহাইট ভার্সন সবসময় আমরা রেডি রাখলাম। সো ইনপুট যদি আমি সেলসিয়াস দিই তাহলে প্রয়োজনীয় ইয়েতে আমরা সেলসিয়াস এবং ফারেনহাইট কনভার্সন হয়ে এই দুটো ভ্যারিয়েবলের মধ্যে থাকবে। ওকে, এখন কারণ আমাদেরকে এই টেম্পারেচার ইনপুটের মধ্যে আমাদেরকে ওইগুলোকে পাঠাতে হবে, তো আমরা স্কেল তো পাঠাবোই, সেই সাথে আমাদেরকে আরও কি পাঠাতে হবে, টেম্পারেচারও প্রপ হিসাবে পাঠিয়ে দিতে হবে, টেম্পারেচারটাও প্রপস হিসাবে পাঠিয়ে দিতে হবে। সো টেম্পারেচার যখন স্কেল সি তখন আমি কি পাঠাবো, সেলসিয়াস। তো টেম্পারেচার আমি সি পাঠালাম। আর এছাড়া আমাকে কি পাঠাতে হবে আরেকটা, এটাকে চেঞ্জ করার জন্য এই যে হ্যান্ডেল চেঞ্জ যেটা লিখেছি সেটাকে আমাকে পাঠাতে হবে। তো সেটা আমি পাঠাচ্ছি কি হিসাবে, আমি যদি টেম্পারেচার ইনপুটে যাই সে কি হিসাবে চাচ্ছে, এই যে অন টেম্পারেচার চেঞ্জ এই নামে সে চাচ্ছে। তাহলে অন টেম্পারেচার চেঞ্জ ইজ ইকুয়াল টু আমি তাহলে দিব হচ্ছে কি হ্যান্ডেল চেঞ্জ, এটা বাস। আর সেম জিনিসটা তাহলে এখানেও হবে। সো এইটুকু কপি করে নিলাম এবং এই জিনিসটা এখানে পেস্ট করে দিলাম। সো এই ক্ষেত্রে আমরা সেলসিয়াস না, এই ক্ষেত্রে আমরা দিব ফারেনহাইট এই। সো এই হয়ে গেল, ও সরি এখানে হ্যান্ডেল চেঞ্জ না, এটা হবে দিস ডট হ্যান্ডেল চেঞ্জ, দিস ডট হ্যান্ডেল চেঞ্জ এই। সো এটাও হয়ে গেল। আর ফাইনালি আমাদের যে বয়েলিং ভার্ডিক্ট যাকে আমরা অফ করে লিখেছিলাম টেম্পারেচারের অভাবে, সেই বয়েলিং ভার্ডিক্টকে আমরা এখন এখানে দিতে পারছি কারণ আমার টেম্পারেচার আছে, কিন্তু বয়েলিং ভার্ডিক্ট যেহেতু আমি ইম্পোর্ট করতে হবে আমাকে, সো ইম্পোর্ট বয়েলিং ভার্ডিক্ট ফ্রম ডট স্ল্যাশ বয়েলিং ভার্ডিক্ট, এই তো শেষ। সো তাহলে আমার এখানে সব কিছু এখন ঠিক থাকলো। সো এখন তাহলে আমাদের আশা করি আর কোনো প্রবলেম নাই, রেডি হয়ে যাওয়ার কথা। সো আমরা এখন যদি সেলসিয়াস 100-তে দেই, বাই দ্য ওয়ে টেম্পারেচার ইন ফারেনহাইটও 100 আসছে। যদি কোনো একটা ভুল হয়েছে আমার, আমি যদি এখন টেম্পারেচার ইনপুটে যাই, আমরা কনভার্টার এখানে সম্ভবত আমার প্রপস পাঠাতে গিয়ে কোনো ভুল করেছি, একই জিনিস পাঠিয়ে ফেলেছি মনে হয়। টেম্পারেচার ফারেনহাইট না, ঠিকই তো পাঠিয়েছি। সো টেম্পারেচার সেলসিয়াস, এখানে পাঠিয়েছি ফারেনহাইট। হ্যান্ডেল চেঞ্জ জিনিসটা, হ্যান্ডেল চেঞ্জের মধ্যে আমাকে ইভেন্ট ছাড়াও আমাকে স্কেল পাঠাতে হবে। আচ্ছা, সেটা আমরা সম্ভবত টেম্পারেচার ইনপুটে পাঠাইনি, যার কারণে এই জিনিসটা হচ্ছে। সো তাহলে আমার এখানে অন চেঞ্জে কি আছে, অন টেম্পারেচার চেঞ্জ, রাইট। সো তাহলে এখানে যদি প্যারামিটার পাঠাতে হয় তাহলে আমাদেরকে এইভাবে পাঠাতে হবে, সেটা আমরা জানি। সো এখানে আমরা তাহলে যেটা করব এইভাবে পাঠাবো তাহলে, এবং এখানে তাহলে আমরা ইভেন্টটা রিসিভ করব এবং সেই ইভেন্টটা পাঠাবো এবং একই সাথে আমাকে স্কেলটা পাঠাতে হবে, রাইট। সেই স্কেলটা আমার এখানেই আছে। সো সেই স্কেলটা পাঠিয়ে দিলাম, দ্যাটস ইট। সো এখন আশা করি এটা সলভ হয়ে যাবে। হ্যাঁ এখন ঠিক আছে। সো কনভার্ট হচ্ছে, দেখেন আমি যখন সেলসিয়াসে লিখছি তখন যেহেতু এটা 100, প্রথম কথা হচ্ছে দ্য ওয়াটার উড বয়েল, কারণ এটা 100। সো যদি আমি এটাকে 90 দেই তাহলে বলবে ওয়াটার উড নট বয়েল, এবং একই সাথে এইটার করেসপন্ডিং ফারেনহাইট ভার্সনটাও এখানে দেখাচ্ছে। সো আমি যদি এখানে আবার উল্টা করি, ফারেনহাইটটা যদি লিখি তাহলে করেসপন্ডিং টেম্পারেচারটা সেলসিয়াসে কনভার্ট হচ্ছে। সো তাহলে আমরা যেটা বুঝলাম, আমাদের পুরো জিনিসটা এখন কাজ করছে। সো সত্যি কথা বলতে এই পুরো জিনিসটা এত ঘুরিয়ে পেঁচিয়ে দেখানোর কারণটা হচ্ছে, আমরা যদি অ্যাপ্লিকেশনটার দিকে একটু তাকাই তাহলে খেয়াল করলে আমরা দেখব যে আমাদের যে ক্যালকুলেটর কম্পোনেন্টটা সেই কিন্তু আসলে সিঙ্গেল সোর্স অফ ট্রুথ এনশিওর করছে। মানে এই স্টেটটা, এই পুরো অ্যাপ্লিকেশান, এটাকে যদি আমি একটা মিনি অ্যাপ্লিকেশান হিসেবে চিন্তা করি তাহলে এই অ্যাপ্লিকেশানের স্টেটটা আসলে একটা জায়গায় আছে। সো আমার যদি কোনো জায়গায় বাগ হয় আমি সিম্পলি ক্যালকুলেটর কম্পোনেন্টে এসে খুঁজবো, ঠিক আছে, এখান থেকে আমি যেতে পারবো। এবং এই যে ক্যালকুলেটর কম্পোনেন্টটা সেই আসলে ডেটা পাস করছে নিচের এই দুইটা, এই নিচে যত এই 1, 2, 3টা কম্পোনেন্টকে সে ডেটা পাস করছে। হ্যাঁ, সো টপ ডাউন, উপর থেকে নিচের দিকে ডেটা সে পাস হচ্ছে। তার মানে এটা হচ্ছে রিয়্যাক্টের মেইন কথা, যে ইউনিডিরেকশনাল টপ ডাউন অ্যাপ্রোচ। এবং
এই কম্পোনেন্টগুলো সেগুলো জাস্ট প্রপস আকারে রিসিভ করছে এবং তারপরে সেটা পাচ্ছে। এবং প্রত্যেকটা কম্পোনেন্ট যাদের যেমন এই কম্পোনেন্টের প্রয়োজন হচ্ছে সেলসিয়াস টেম্পারেচারটা, সেও সেলসিয়াস টেম্পারেচারের অ্যাক্সেস নিয়ে নিচ্ছে কার কাছ থেকে, তার প্যারেন্ট ক্যালকুলেটরের থেকে। আবার এই কম্পোনেন্টটা সেও ক্যালকুলেটর থেকে নিচ্ছে, এই কম্পোনেন্টটা সেও ক্যালকুলেটর থেকে নিচ্ছে। সো আমাদের অ্যাপ্লিকেশন যদি আরও বড় হয়, অনেক বড় হবে, মানে নর্মাল ফ্রন্ট এন্ড অ্যাপ্লিকেশন, তো সেখানে এরকম নেস্টেড অসংখ্য এরকম মানে কম্পোনেন্ট থাকবে। সো আমাদেরকে যেটা চিন্তা করতে হবে সেটা হচ্ছে আমার যে কম্পোনেন্টে আমার যে স্টেট প্রয়োজন, সেই স্টেট যদি আমার কাছে অ্যাভেলেবল না থাকে এবং আমাকে যদি শেয়ার করতে হয় মানে স্টেট, তাহলে আমরা কি করব, ক্লোজেস্ট ঠিক প্যারেন্ট যে আছে তার কাছে স্টেটটাকে পাঠিয়ে দেবো। হ্যাঁ, সবচেয়ে ভালো হয় যদি বাংলায় আমরা চিন্তা করি, তাহলে হচ্ছে আপনার পুরো অ্যাপ্লিকেশনটাকে যদি ছোট ছোট সাব অ্যাপ হিসাবে চিন্তা করতে পারেন তাহলে বেস্ট হয়। যেমন এই জায়গাটাতে যদি এটা তো ছোট্ট জিনিস, তো আমরা সাব অ্যাপ আর কি, এটা তো অ্যাপ্লিকেশনটাই ছোট, বাট যদি একটা ই কমার্স অ্যাপ্লিকেশন হয় সেখানে যদি আমরা সাব ভাগ করে নিতে পারি, যেমন ই কমার্স অ্যাপ্লিকেশনে প্রোডাক্ট ম্যানেজমেন্টের জন্য প্রোডাক্ট মানে মেইনলি কি থাকবে, একটা প্রোডাক্ট পেজ থাকে, একটা সিঙ্গেল প্রোডাক্ট পেজ থাকে, একটা প্রোডাক্ট লিস্ট পেজ থাকে, তাই না, একটা হোম পেজ থাকে। সো আমাদের যে প্রোডাক্ট কম্পোনেন্টগুলো আছে সেই কম্পোনেন্টগুলো আলটিমেটলি কি করবে, সেই কম্পোনেন্টগুলো ম্যানেজ করার জন্য মানে প্রোডাক্ট সেকশনটাকে আমরা একটা মানে সিঙ্গেল একটা সাব অ্যাপ হিসেবে চিন্তা করতে পারি এবং পুরো প্রোডাক্ট সেকশনের স্টেটটা আমরা প্রোডাক্টস নামক একটা জায়গার মধ্যে, একটা কম্পোনেন্টের মধ্যে রেখে দিতে পারি। ঠিক আছে, সো এরকমভাবে আসলে চিন্তা করতে হবে যে কিভাবে অ্যাপ্লিকেশনকে সাব অ্যাপে ভাগ করা যায়। যেমন এই যে আমাদের যে ক্যালকুলেটর, এই ক্যালকুলেটর কম্পোনেন্টটা যদি আবার আরেকটা কোনো মানে আমাদের পুরো অ্যাপ্লিকেশনের একটা অংশ হয়, তাহলে এই ক্যালকুলেটর কাজটা হচ্ছে এই পুরো জিনিসটা, ধরেন আমাদের এই পুরো পেজে আরও অনেক অন্যান্য কম্পোনেন্ট আছে, তার মধ্যে একটা জায়গায় এই অংশটুকু প্রয়োজন। সো তাহলে এই ক্যালকুলেটর এই অংশটুকু হচ্ছে একটা সাব অ্যাপ এবং এইটার ভিতরে যা স্টেট যা কিছু হচ্ছে সেটা এইটুকু জায়গার মধ্যেই লিমিটেড, অন্য কম্পোনেন্টে আর প্রয়োজন নাই। তাহলে আমরা তো নিশ্চয়ই মানে সবার উপরে একদম, হ্যাঁ, মানে অনেকে যেটা করে একদম সব কিছুর উপরে প্যারেন্টে একটা দিয়ে রাখে একটা স্টেট, একটা সিঙ্গেল স্টেট মেনটেন করার জন্য। হ্যাঁ, সেটা করার তো কোনো প্রয়োজন নাই। আমরা যদি সাব অ্যাপে ভাগ করতে পারা শিখতে পারি, তাহলে করেসপন্ডিং সাব অ্যাপগুলোকে একটা ব্লক হিসাবে চিন্তা করে সেই ব্লকগুলোকে আমরা একটা সিঙ্গেল স্টেট দিতে পারি। জাস্ট সিম্পলি চিন্তা করেন, আমাদের এই ক্যালকুলেটরের জন্য একটা ডাটাবেস প্রয়োজন। হ্যাঁ, সেই ডাটাবেসটা হচ্ছে সেই ডাটাবেসে রাখতে হবে আমার টেম্পারেচার এবং স্কেল, আর কিছু রাখার আমার প্রয়োজন হচ্ছে না। তো সেইটা আমি আমার এই ক্যালকুলেটর কম্পোনেন্ট সবার উপরে যে আছে তাকে দিয়ে দিলাম, সে তার নিচে যাদের এই ডাটাটা প্রয়োজন তাদেরকে দিতে থাকবে। সো আরও উপরে যাওয়ার দরকার নাই, কারণ এর উপরে আর কারোর ওই ডাটাটা প্রয়োজন নাই। ঠিক আছে, সো এইভাবে আসলে চিন্তা করতে শিখতে হবে, তাহলেই আসলে রিঅ্যাক্টের স্টেট ম্যানেজমেন্টের এটাই হচ্ছে ফান্ডামেন্টাল ব্যাপারটা। ঠিক আছে, সো তাহলে আমরা আসলে এখন পর্যন্ত কি শিখলাম? সবার আগে আমরা যেটা বুঝলাম যে আমাদের সব একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ প্রয়োজন, মানে একটা সিঙ্গেল জায়গায় আমার ডাটাবেসটা থাকতে হবে, মানে আমার স্টেটটা থাকতে হবে, যেন যে কম্পোনেন্টের ওই ডাটাটা প্রয়োজন, হ্যাঁ, এবং যে রিঅ্যাক্ট কম্পোনেন্টের মধ্যে ওই ডাটা চেঞ্জের জন্য আসলে এফেক্ট করে সেই রিঅ্যাক্ট কম্পোনেন্টের জন্য একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ আমাদের থাকতে হবে, একটা পার্টিকুলার জায়গায় স্টেটটা থাকতে হবে, রাদার দ্যান প্রত্যেকটা কম্পোনেন্টের নিজস্ব স্টেট থাকার থেকে। যেমন আমাদের ফর এক্সাম্পলে আমরা যে এক্সাম্পলটা দেখলাম, সেখানে আমরা চাইলে ইন্ডিভিজুয়াল ইনপুট কম্পোনেন্ট যেগুলো আছে সেগুলোর মধ্যে নিজস্ব স্টেট রাখতে পারতাম, হ্যাঁ, কিন্তু সেটা করলে জিনিসটা কমপ্লেক্স হয়ে যেত। আমার স্টেট বিভিন্ন জায়গা থেকে যেহেতু চেঞ্জ হয়, সো স্টেট জিনিসটা যদি 3টা জায়গায় থাকতো তাহলে আমাদের মেনটেন করতে অসুবিধা হতো। ঠিক আছে, সো আমরা একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথে নিয়ে গিয়েছিলাম, আমরা ঠিক ক্লোজেস্ট অ্যানসেস্টার যে ছিল মানে ক্যালকুলেটরের কাছে নিয়ে গিয়েছিলাম স্টেটকে। ঠিক আছে, এটা হচ্ছে প্রথম জিনিস। তারপরে হচ্ছে আমাদেরকে রিঅ্যাক্টে অলওয়েজই টপ ডাউন যে ডাটা ফ্লো যেটা আমরা শিখলাম, সেই টপ ডাউন ডাটা ফ্লো মেনটেন করতে হবে, মানে ওটার উপরে রিলাই করতে হবে। ঠিক আছে, এটার অল্টারনেটিভ কি হতে পারে, যে আমরা ডিফারেন্ট কম্পোনেন্টের মধ্যে একটু আগে যেটা বললাম যে ডিফারেন্ট কম্পোনেন্টের মধ্যে আমরা স্ট্রেট রাখতে পারি, হ্যাঁ, কিন্তু সেটা করলে জিনিসটা কমপ্লেক্স হয়ে যাবে। রিঅ্যাক্টের যে মেইন যে সিম্পলিসিটি, যার কারণে রিঅ্যাক্ট আজকে এত পপুলার, সেই জিনিসটাই ব্রেক হয়ে যাবে। সো আমরা সবসময় এই টপ ডাউন ডাটা ফ্লোটা ফলো করব। ঠিক আছে, এটা হচ্ছে আমরা সেকেন্ড যে পয়েন্ট যেটা শিখলাম সেটা। আচ্ছা, এছাড়া আরেকটা জিনিস যেটা হচ্ছে সেটা হচ্ছে আমরা যখন এই যে স্টেটটাকে উপরে তুলে দিচ্ছি তখন কিন্তু আমাদের সিগনিফিকেন্ট অ্যামাউন্ট অফ কোড বেশি লেখা লেগেছে, আমাদের কিছু বয়লার প্লেট কোড বেশি লেখা লেগেছে। কী করা লেগেছে, আমাদেরকে একটা নতুন স্টেট ওখানে নিতে হয়েছে এবং সেই স্টেটের মধ্যে আমাদেরকে বেশ কিছু জিনিস চেক করার প্রয়োজন হয়েছে, তাই না? হ্যাঁ, সো যে জিনিসটা চেক করার প্রয়োজন হতো না যদি আমরা ওই ইনপুট কম্পোনেন্টের মধ্যে কাজগুলোকে করতাম, কিন্তু সেটা করার কারণেও মানে আমাদের বয়লার প্লেট কোড হয়তো বেড়েছে, কিন্তু ওই যে বললাম এটার একটা
বড় বেনিফিট আমরা পাবো যখন আমাদের অ্যাপ্লিকেশন বড় হবে এবং আমরা অ্যাপ্লিকেশন রান করতে গিয়ে বিভিন্ন জায়গায় বাগ পাবো, যে বিভিন্ন জায়গায় এরর পাবো, তখন সেটা খুঁজে বের করা আমাদের জন্য অনেক ইজি হয়ে যাবে। কারণ আমাদের তখন সব কিছু একটা সিঙ্গেল জায়গায় থাকাতে যে জায়গা থেকে স্টেট চেঞ্জ হতে পারে সেটা আমরা জানি। আমাদের বেশ কিছু আমার পুরো অ্যাপ্লিকেশানে ম্যাক্সিমামই থাকবে, একটা রিয়্যাক্ট অ্যাপ্লিকেশানে সুন্দর ডিজাইন যদি হয় তাহলে সেখানে ম্যাক্সিমামই থাকবে প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট, মানে ফাংশনাল কম্পোনেন্ট। কারণ হচ্ছে যে জায়গাগুলোতে আমার আসলে ওই যে বললাম পুরো অ্যাপ্লিকেশনকে কয়েকটা সাব অ্যাপে ভাগ করে ফেলবো এবং ওই সাব অ্যাপের যেগুলো প্যারেন্ট কম্পোনেন্টগুলো সেই জায়গাগুলোতে শুধুমাত্র স্টেট থাকবে। আর তাছাড়া বাকি ওই স্টেটগুলো আসলে তাদের ঠিক নিচের প্রেজেন্টেশনাল কম্পোনেন্টগুলোকে শুধু প্রপসের মাধ্যমে ডেটা দিতে থাকবে, টপ ডাউন অ্যাপ্রোচের মাধ্যমে। তাতে যেটা হবে, আমরা বাগ খুঁজতে গেলে আমরা জানি কোন কোন জায়গা আসলে স্টেটফুল কম্পোনেন্ট, সো আমরা সেই জায়গায় গিয়ে আসলে হাত দিতে পারবো। ঠিক আছে, সো এইটুকু আশা করি আপনাদের কাছে ক্লিয়ার। এছাড়া আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে আমরা যদি এই যে আমাদের ইউজারের ইনপুটটা ছিল, যদি এটা কি বলবো ইউনিডিরেকশনাল না হয়ে যদি এটা ধরেন 2-way বাইন্ডিং হতো, তাহলে আসলে এই যে ইউজারের যে ইনপুটটা আসছে সেটা ইউজারের কাছ থেকেও আসছে। আবার 2-way বাইন্ডিংয়ের ক্ষেত্রে যেটা হয় সেটা হচ্ছে ইউজার তো ইনপুট বক্স ইনপুট দিতে পারেই, আবার আমরা চাইলে আমাদের যে স্টেটটা সেটা চেঞ্জ করলে আবার এই পাশ থেকে মানে করেসপন্ডিং এই পাশেও চেঞ্জ হয়ে যাবে। মানে সো তার মানে কি 2-way বাইন্ডিং হলে সেটা মেনটেন করা কঠিন হয়। এবং ইউজার যে ইনপুটটা দিচ্ছে সেইটাকে যদি আমরা কোনো কারণে রিজেক্ট করতে চাই বা সেটাকে চেঞ্জ করে ট্রান্সফর্ম করে ভ্যালিডেট করে নিতে চাই, সেইটা আমরা করতে পারি এই অ্যাপ্রোচের মাধ্যমে গেলে। ঠিক আছে, সো এটা গেল হচ্ছে আমাদের ফোর্থ যে লার্নিং সেটা। হ্যাঁ, এছাড়া আমরা আরেকটা জিনিস যেটা দেখলাম যে যখন আমরা স্টেট ডিজাইন করব তখন যে স্টেট জিনিসটা আমরা আসলে মানে ডিরাইভ করতে পারবো, মানে ফর এক্সাম্পল আমি যদি এক্সাম্পলের মাধ্যমে বোঝাই, সেটা হচ্ছে আমরা দেখেন আমাদের সেলসিয়াস এবং ফারেনহাইট দুইটা জিনিস ছিল। আমরা জানি যে আমাদের একটা টেম্পারেচার, আমরা চাইলে সেলসিয়াস টেম্পারেচার রাখতে পারতাম একটা স্টেট, আরেকটা রাখতে পারতাম ফারেনহাইট টেম্পারেচার দিয়ে তারপরে কাজ করতে পারতাম। অনেকের কাছে এটা ইজিও মনে হবে, কিন্তু সেটা গুড প্র্যাকটিস না। কারণ আমার আসলে সেটা স্টেট মানে প্রয়োজন কিন্তু নাই, আমার কিন্তু একটা টেম্পারেচার থাকলে, কারণ আমি জানি সেলসিয়াস থেকে আমি ফারেনহাইট কনভার্ট করতে পারি। সো যদি আমার একটা স্টেট থেকে আমার আরেকটা প্রয়োজনীয় স্টেট ডিরাইভ করা যায়, সেটা প্রপসের মাধ্যমে হোক অথবা স্টেটের মাধ্যমে হোক, তাহলে আমরা সেটাকে শুধু স্টেটে রাখবো না। আমরা তখন সেই জিনিসটাকে এরকম যে স্টাইলে আমরা করলাম, যেটা কনভার্টার বানালাম, তাতে যেটা হবে আমার জিনিসগুলো লুজলি কাপড় থাকবে, টাইটলি কাপড়ড হয়ে যাবে না, মানে একটা একটার সাথে জড়ায় থাকবে না। হ্যাঁ, কারণ আমরা আসলে যত স্টেট কমাতে পারবো, যত বেশি মানে সবচেয়ে মিনিমাম স্টেট রাখার চেষ্টা করব, তাতে যেটা হবে যত স্টেট বেশি তত সেটার চেঞ্জ ডিটেকশন, সেটার বাগ বেশি আসবে, সেটাকে হ্যান্ডেল করা সব কিছুই জটিলতা বাড়বে। তো যার কারণে ডিরাইভড যদি আমরা করতে পারি কোনো স্টেট থেকে বা প্রপস থেকে কোনো একটা জিনিস ডেটা, তাহলে সেটাকে আমরা শুধু আর স্টেটে বা প্রপসে ঢুকাবো না। ঠিক আছে, সো আশা করি এটাও আপনাদেরকে বোঝাতে পেরেছি। এছাড়া আরেকটা যেটা বললাম যে যেহেতু আমাদের একদম সোর্স থেকে আমাদের আমাদের বাগের সোর্স কোনটা, হ্যাঁ, সেটা যদি আমরা খুঁজতে চাই, তাহলে যেহেতু এটা টপ ডাউন অ্যাপ্রোচে আসে, মানে উপর থেকে নিচের দিকে আসে, সো যদি আমরা বাগ খুঁজতে চাই তাহলে আমরা কি করতে পারি, যেটা আমি একটু আগেও বলেছি, একটা লেভেল উপরে যেতে পারি আমরা। সো আমরা জাস্ট সিম্পলি আমাদেরকে কিন্তু দুই দিকে যেতে হবে না, মানে নিচের দিকে আর নামতে হবে না, আমরা একদম নিচ থেকে শুরু করে উপরের দিকে উঠলেই হয়। ঠিক আছে, সো তার মানে বাগ খোঁজাটা আসলে রিয়্যাক্ট অ্যাপ্লিকেশনের ডিবাগিংটা আসলে সবচেয়ে মজা। সো যখন আমরা রিয়্যাক্ট ডেভেলপার টুলস আমি ইউজ করা শেখাবো, তো যখন আমরা রিয়্যাক্ট ডেভেলপার টুলস নামক একটা এক্সটেনশন আমরা ইউজ করব, তখন আপনারা দেখবেন যে কীভাবে কত ইজিলি আমরা ডিবাগ করতে পারি। হ্যাঁ, সো সেটা করার জন্য আমরা সিম্পলি আমাদের যারা বটমে যারা আছে তাদের ঠিক উপরে যদি আমরা যেতে থাকি, তাহলে একটা জায়গায় গিয়ে খুব দ্রুতই আমরা বাগ খুঁজে পেয়ে যাবো আর কি। ঠিক আছে, সো আশা করি পুরো ব্যাপারটা আমরা বোঝাতে পেরেছি। সো পুরো জিনিসটা যদি সামারি করি তাহলে এটাই দাঁড়ায় যে আমাদেরকে একটা সিঙ্গেল সোর্স অফ ট্রুথ এনশিওর করতে হবে, আমাদের অ্যাপ্লিকেশনকে কিছু সাব অ্যাপে ভাগ করে ফেলতে হবে, এবং সেই সাব অ্যাপগুলো কিছু থাকবে স্টেটফুল কম্পোনেন্ট, সেই স্টেটফুল কম্পোনেন্টগুলো তাদের ঠিক নিচে যারা চাইল্ড আছে, প্রেজেন্টেশনাল কম্পোনেন্ট আছে, তাদেরকে প্রপসের মাধ্যমে যত বেশি সম্ভব ডেটা দিবে। ঠিক আছে, হ্যাঁ, সামনে হয়তো আমরা আরও কমপ্লেক্স অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে, হ্যাঁ, তখন স্টেট হ্যান্ডেলিং ব্যাপারটা আরও জটিল হবে। তো সেগুলো নিয়ে আমরা আস্তে আস্তে জানবো, যখন আমরা হুকস জানবো, আমরা কনটেক্সট এপিআই জানবো, এরকম আরও বেশ কিছু জিনিস আছে সেগুলো জানবো। সো আজকের জন্য এটুকুই। সো আপনারা আমার এই টিউটোরিয়ালটা শেষ করার পরে অবশ্যই ডকুমেন্টেশনটা দেখবেন আমার প্রত্যেকটা কথা আপনাদের কাছে তখন খুব ওইখানে ডকুমেন্টেশনটা এই কথাগুলো না শুনে দেখলে হয়তো একটু ওভারওয়েলমিং লাগবে, বাট এখন দেখলে অনেক কিছু আপনাদের কাছে একদম
ক্লিয়ার হয়ে যাবে। এবং এই কনসেপ্টটা একজন বিগিনার যারা অলরেডি রিয়াক্ট নিয়ে কাজ করছেন তাদের জন্য এই জিনিসটা মানে নতুন কিছু না, তারা অলরেডি জানেন। বাট যারা বিগিনার তাদের জন্য এইভাবে কনসেপ্টটা বোঝাটা আসলে জরুরি ছিল, যার কারণে আমি এত বড় করে একটা টিউটোরিয়াল বানালাম। তো আশা করি আপনাদের উপকার হয়েছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিবেন, আর যদি ভালো না লাগে ডিসলাইক দিন, কোনো সমস্যা নাই। বাট ডিসলাইক দিলে প্লিজ কাইন্ডলি একটু কমেন্টে আমাকে জানাবেন যে কেন আপনি ডিসলাইক দিয়েছেন, তাহলে আমার জন্য নিজেকে আপগ্রেড করতে সুবিধা হবে। সো এই ছিল আজকে আমার টিউটোরিয়াল। যদি আমার চ্যানেল ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলে একটু সাবস্ক্রাইব করবেন, আর সবাই ভালো থাকবেন। টেক কেয়ার এভরিওয়ান।